আচ্ছা, সেল অসমোসিস ঠিক আছে, আমি স্টার্ট করছি। 1 মিনিট ওয়েট করো, আমি স্টার্ট করছি। বেশি টেম্পারেচার সেলের এনভায়রনমেন্ট কম, সেলেরটা বেশি সেলের ভেতরের এনভায়রনমেন্ট বেশি, বাইরের এনভায়রনমেন্ট কম, মানে বিভিন্ন প্রক্রিয়াতে ও কিন্তু কমিউনিকেশন করছে এবং ইন্টারাকশন উইথ আদার সেলস। আমি সেল পড়ানোর সময় বলেছিলাম, সেল এন্ড টিস্যু পড়ানোর সময়, যে একই রকম টাইপের সেলগুলো একসাথে যুক্ত হয়ে একটা টিস্যু তৈরি করছে, তো তাহলে ইন্টারাকশন করছে অন্য অন্য সেলের সাথে, ঠিক আছে। ও একটা সেল তো আরো অনেকগুলো সেল দিয়ে সারাউন্ডেড হয়ে আছে না, তার বাইরে অনেকগুলো সেল আছে, তো সেই ক্ষেত্রে আদার সেলের সঙ্গে ইন্টারাকশন করছে কিন্তু এই সেল মেমব্রেন দ্বারা। এই অবধি বোঝা গেছে। আর সেলের স্ট্রাকচারটা কিছুটা খানিকটা, এখানে দেখো একটা ছবি আছে, এই সোপ বাবেলের মতো হয়, ঠিক আছে। বাবেলের যেরকম লেয়ার আছে সেরকম হিসেবে তোমরা একটা মনে রাখতে পারো যে সেলের স্ট্রাকচার সোপ বাবেলের মতো স্ট্রাকচার হিসেবে আসছে, ঠিক আছে। স্ক্রিন দেখা যায়নি? বোঝা গেছে সেল মেমব্রেনের ফাংশন? বুঝতে পেরেছো? শুনতে পেরেছো? প্লিজ রেসপন্ড করবে, হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। ডায়াগ্রাম সেল মেমব্রেনের কিরকম স্ট্রাকচার সেটা জেনে নিই। এটা হচ্ছে যে একটা সেলের সেকশন, ডাইসেকশন করা আছে, সেলের যে কাটা আছে সেরকম দেখতে। বাইরেটা যেটা স্কাই কালারের হচ্ছে সেটা হচ্ছে সেলের বাইরের অংশ, এবং যেটা সাইটোস্কেলিটন লেখা আছে সেটা সেলের দিকের অংশ, ঠিক আছে। এরম ভাবে প্রোটিন মলিকিউলস গুলো সেলের মেমব্রেনের কাছে আড়াআড়ি ভাবে লম্বালম্বি ভাবে এরকম অবস্থান করে, ঠিক আছে। প্রোটিন মলিকিউলস এর মধ্যে দিয়ে একটা ট্রান্সপোর্ট হয়, সেটা পরে আসছি। প্রথমে জেনে নিই সেলের উপর কি কি আছে। সেলের উপর লিপিড মলিকিউল গুলো আছে, যেটা সেগুলো কিন্তু এরকম দানাদার হয়ে দুটো দিকে একে অপরের দিকে মুখ করে প্রোটিন মলিকিউল অবস্থান করে। এখানে দেখো, দেখতে পাবে প্রত্যেকটা প্রোটিন মলিকিউল যেগুলো আছে গোল গোল, তার থেকে নিচে দুটো করে ওর লেগস আছে, ঠিক আছে। আবার এই দিকে মলিকিউলসটা আছে, সেটাও ওপরের দিকে ওর লেগস গুলো আছে, ঠিক আছে। আমরা ওই একটা দেখবো সেই জেলিফিশ টাইপের একটা স্ট্রাকচার এটা ফর্ম করছে। জেলিফিশ বা ধরো অক্টোপাসের যেরকম হয় না, ওপরে একটা মাথার অংশ আর নিচ থেকে পা বেরিয়েছে, তো সে দুটো করে হচ্ছে যে লেগস থাকে, ঠিক আছে। এটা হচ্ছে বাই লেয়ার। সেলের লেয়ারটা কি? এটা একটা বাই লেয়ার প্রোটিন দিয়ে, যেটা হচ্ছে একে অপরের সাথে বন্ডিং করে থাকে, এটা একটা বাই লেয়ার। প্রোটিন মলিকিউলস আছে, লিপিড মলিকিউলস লম্বালম্বি ভাবে থাকে, আর লিপিড মলিকিউলসটা হচ্ছে বাইলেয়ার ফর্ম করেছে, ঠিক আছে। এটা কিন্তু একটা ফ্লেক্সিবল লেয়ার। আর এদিকে দেখতে পাচ্ছি একটা চেন সৃষ্টি করেছে, কার্বোহাইড্রেটের যে মলিকিউলস সেগুলো একটা চেন সৃষ্টি করেছে। কার্বোহাইড্রেট মলিকিউলস কিন্তু অলওয়েজ প্রোটিন মলিকিউলস এর ওপর থাকে, যেগুলো হচ্ছে যে ভেতর দিকে সেলের, যেটা এখানে দেখানো নেই। এই অবধি মনে রাখো, তাহলেই হবে। এরপরে আসছি
ফাংশন অফ দ্য সেল মেমব্রেন বললাম, several types of molecules এগুলো তো বললাম এইমাত্র। আচ্ছা, এটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্টের একটা ছবি। এর আগে আমরা ডিফিউশনটা পড়ে নিই। এই অবধি সেল স্ট্রাকচার বোঝা গেছে সবার? সেল স্ট্রাকচারের মধ্যে সেরকম কিছু নেই, শুধুমাত্র কি কি থাকে, কেমন ভাবে থাকে। এটা একটা বাইলেয়ার বললাম, যেটা লিপিড মলিকিউলস গুলো একটা অপরের দিকে মুখ করে থাকে, এটা একটা বাইলেয়ার। আর প্রোটিন মলিকিউলস গুলো লম্বালম্বি ভাবে থাকছে, আর কার্বোহাইড্রেট থাকছে, ঠিক আছে। আরো ডিটেলসে দেখলে আরো সরি দেখতে পাবো, কিন্তু মোটামুটি এই স্ট্রাকচারটাকে মনে রাখবে। এরপর আমরা আসছি ডিফিউশন। ডিফিউশনটা কি? ডিফিউশন হচ্ছে এমন একটা প্রসেস যেখানে সেল মেমব্রেনের মধ্যে, মানে সেলের ভেতর থেকে মলিকিউলস গুলো সেল মেমব্রেন দ্বারা বাইরে যাচ্ছে। কি বললাম? সেলের ভেতরের মলিকিউলস গুলো সেল মেমব্রেন দ্বারা বাইরে যাচ্ছে, বা সেলের বাইরের মলিকিউলস গুলো সেল মেমব্রেন দ্বারা ভেতরে আসছে। তাহলে কি হচ্ছে? একটা প্যাসেজওয়ে হিসেবে কাজ করছে। এটা একটা প্যাসেজওয়ে হিসেবে কাজ করছে, মানে যে প্রসেসে সেলের ভেতরে বাইরে যাচ্ছে বা বাইরের মেমব্রেন ভেতরে আসছে, সেটাকে বলছে ডিফিউশন। ঠিক আছে। প্রথমে এই ছবিটা হয়, সাপোজ আমরা ধরছি দুটো গ্লাস, ঠিক আছে। দুটো গ্লাসের মধ্যে, দুটো কাঁচের গ্লাসের মধ্যে আমরা জল নিয়েছি। এরপর তার একটা গ্লাসের মধ্যে আমি অনেক বেশি দ্রবণ মিশিয়েছি, মানে যেমন ধরো লবণ মেশালাম 2-3 চামচ, চিনি মেশালাম 2-3 চামচ, তার সাথে আরো অন্য হচ্ছে যে মশলা মেশালাম 2-3 চামচ। তাহলে কি হচ্ছে? তার সাথে মিল্ক পাউডার মিশিয়েছি 2-3 চামচ। তাহলে কি হচ্ছে? একটা গ্লাসে আমি ঘনত্ব বেশি করে ফেলেছি, আর একটা গ্লাসে আমার শুধু জল আছে। তাহলে কি হচ্ছে? ওই গ্লাসের কনসেন্ট্রেশন বেশি, যে গ্লাসে আমি দ্রবণ তৈরি করেছি। এরপর ভাবো সেরকমই যে গ্লাসে শুধুমাত্র জল আছে, সেই জলটা আছে সেলের মধ্যে, ঠিক আছে। আর বাইরের এনভায়রনমেন্টে আছে যে গ্লাসে আমি দ্রবণ তৈরি করেছি, সেই দ্রবণটা, মানে সেই লিকুইডটা বাইরে আছে, সেলের বাইরের অংশে আছে। তাহলে কি হচ্ছে? আমরা যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখি, ওই দ্রবণটার মধ্যে তো আমরা অনেক পার্টিকেলস পাবো, কি না, সুগার পার্টিকেলস পাবো, লবণের পার্টিকেলস পাবো, সোডিয়ামের, তারপরে হচ্ছে যে আমরা আরো যে মশলা মিশিয়েছি, বা আমরা যে মিল্ক পাউডার মেশালাম, বা আরো যা কিছু অন্য কিছু, আমি এক্সাম্পল হিসেবে এগুলো বলছি, যা কিছু মেশালাম সেগুলো আমরা দেখতে পাবো। তো সাপোজ ধরো সেই মলিকিউলস গুলো এই বাইরেটা, এবারে বাইরের কনসেন্ট্রেশন বেশি আছে, সেলের মধ্যেকার যে জল আছে তাতে কিছুই মেশানো নেই, সেই কনসেন্ট্রেশন কম আছে। তাহলে কি হচ্ছে? সেল মেমব্রেন দ্বারা অটোমেটিক বাইরের যে মলিকিউলস গুলো, বাইরের মলিকিউলস গুলো সেলের ভেতরে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু জলের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র জলের মধ্যে ঘনত্ব কম আছে বলে মলিকিউলস গুলো জলের মধ্যে ঢুকে গেল, ঠিক আছে। এরপরে কি হয়েছে? ওই সেল মেমব্রেন দ্বারা ঢুকে গেছে, কিন্তু এটাতে কোনো রকমের এনার্জি মানে সেলের লাগলো না। কারণ কি? বাইরের মলিকিউলস অটোমেটিক্যালি সেলের মধ্যে এন্টার করলো। বোঝা গেছে? এরপর যেহেতু বাইরের কয়েকটা মানে খানিক ম্যাটেরিয়ালস গুলো যেগুলো আছে দ্রবণের মধ্যে, সেই দ্রবণের ম্যাটেরিয়ালস গুলো যখন সেলের মধ্যে এন্টার করলো, তাহলে কতক্ষণ অবধি এন্টার করবে? যতক্ষণ না সেলের মধ্যেকার কনসেন্ট্রেশন এবং সেলের বাইরেকার কনসেন্ট্রেশন ইকুয়াল হচ্ছে, ঠিক আছে। বোঝা গেছে এই জিনিসটা? এরপর এটারই অপোজিট যে ব্যাপারটা সেটা বলি। সাপোজ ওই দ্রবণের যে লিকুইডটা আছে সেইটা আছে সেলের মধ্যে, তাহলে সেলের ভেতরের যে কনসেন্ট্রেশন, সেলের মধ্যে যে মলিকিউল সেগুলো অনেক বেশি আছে, এবং সেলের বাইরে যে মলিকিউলস আছে সেটা অনেক কম আছে, ঠিক আছে। এই যে ছবিটা এখন দেখা যাচ্ছে সেটা হায়ার কনসেন্ট্রেশন অফ মলিকিউলস ইনসাইড দ্য সেল, ঠিক আছে। সেলের ভেতরের মলিকিউলস এর কনসেন্ট্রেশন বেশি আছে, তাহলে কি হবে? অটোমেটিক্যালি এই সেমি পারমিয়েবল মেমব্রেনের দ্বারা মলিকিউল সেলের বাইরে চলে যাবে, কারণ বাইরে নর্মালি জল আছে, তাতে বেশি কিছু গোলা নেই,
ইভেন আমি ধরছি কিছু গোলাইনি, ঠিক আছে, তার মধ্যে আমি কিছু দ্রবণ মেশাইনি, তো সেলের মধ্যে যে মলিকিউলস গুলো আছে কনসেন্ট্রেটেড হয়ে সেগুলো সেই সেমি পারমিয়েবল মেমব্রেন দ্বারা বাইরে চলে গেল। তারপরে কি হলো, সেলের ভেতরের যে দ্রবণ মানে সেলের ভেতরের যে কনসেন্ট্রেশন এবং সেলের বাইরের যে কনসেন্ট্রেশন, বাইরের যে ঘনত্ব এবং সেলের ভেতরের ঘনত্ব দুটো একই রকম হয়ে গেল। বোঝা গেছে? এটাকে বলছি ডিফিউশন। এই ডিফিউশনের মধ্যে কিন্তু কোনো এনার্জি সেল খরচ করলো না, কোনো এনার্জি খরচ করলো না ডিফিউশনের মধ্যে, কারণ ওই মেমব্রেন দ্বারা নিজেই অবাধে এই মলিকিউলস গুলো যাতায়াত করলো। বোঝা গেছে? এই অবধি বোঝা গেছে? এরপর আসছি একটা ওই কার্টুন স্ট্রাকচার, ঠিক আছে। ডিফিউশনের মধ্যে সেলের ভেতরে যদি বেশি থাকে তা বাইরে চলে যাবে মলিকিউলস গুলো, আর বাইরে যদি বেশি থাকে তাহলে ভেতরে চলে আসবে, ঠিক আছে। তো সেলের যখন ভেতরের থেকে বাইরের কনসেন্ট্রেশনে আসছে সেটাকে বলছে নর্মাল ডিফিউশন, কিন্তু যখন বাইরের থেকে ভেতরে সেলের আসছে সেটাকে কি বলছে, ফ্যাসিলেটেড ডিফিউশন। এটা মনে রাখবে কিন্তু। মেনলি ফ্যাসিলেটেড ডিফিউশন কাকে বলছে, সেলের বাইরে যেটা আছে হাই কনসেন্ট্রেশন যখন সেলের বাইরে আছে মলিকিউলস গুলো অনেক বেশি, তখন যখন সেলের ভেতরে আসছে তখন সেটাকে ফ্যাসিলেটেড ডিফিউশন বলছে, ঠিক আছে। এরপর আসছি এখানে ডিফিউশন আছে, molecules moves into or out of the cell until there is an equal number or both side of the cell both sides of the cell membrane, সেল মেমব্রেনের বোথ সাইডে যতক্ষণ না ইকুয়াল হচ্ছে মলিকিউলস গুলো ততক্ষণ অবধি সেলের মধ্যে এই যাতায়াতটা হতেই থাকে, সেল মেমব্রেনের মাঝ দিয়ে যাতায়াতটা হতে থাকে। বোঝা গেছে? এরপর আসছি অসমোসিস, ঠিক আছে। আচ্ছা, একটা কথা, যে ডিফিউশনে যে সেল মানে মলিকিউলস গুলো পাস হলো মেমব্রেন দ্বারা, সেই মলিকিউলস গুলো কিন্তু আকৃতি ছোট হয়, ঠিক আছে। মলিকিউলস গুলোর আকৃতি ছোট হচ্ছে, এটা লিখে রাখবে, ডিফিউশনে তুলনামূলক মলিকিউলস এর আকৃতি ছোট হচ্ছে। এরপর আসছি অসমোসিস। এখানে কি বললাম, ডিফিউশনে আমরা কি আলোচনা করেছি, মলিকিউলস সম্পর্কে আলোচনা করেছি, কিন্তু এখনো আমরা ফ্লুইড বা জল নিয়ে কিন্তু কোনো আলোচনা করিনি ডিফিউশনে। এরপরে কি আসবো, অসমোসিসে। অসমোসিসে কি নিয়ে আলোচনা করব, অসমোসিসে আমরা সেলের মধ্যেকার যে ওয়াটার, ঠিক আছে, বা সেলের বাইরের যে ওয়াটার সেটা নিয়ে আলোচনা করছি। অসমোসিসে আমরা কি নিয়ে আলোচনা করব, অসমোসিসে আমরা ওয়াটার নিয়ে আলোচনা করব। অসমোসিস ইজ দ্য ডিফিউশন অফ ওয়াটার অ্যাক্রস দ্য সেল মেমব্রেন, ঠিক আছে। অসমোসিস হচ্ছে ওয়াটারটার যে যাতায়াত সেল মেমব্রেন দিয়ে, সেটাকে আমরা ডেসক্রাইব করছি। অসমোসিস is a type is also a type of diffusion, কিন্তু ঠিক আছে, অসমোসিসটাও কিন্তু একটা টাইপের ডিফিউশনই হচ্ছে, কিন্তু সেটার মধ্যে দিয়ে মেমব্রেনের থেকে বেশি জল পারাপার করছে। কিন্তু যখন ধরো একটা ওয়াটার একটা মেমব্রেন দিয়ে যাতায়াত করছে, কিছু সংখ্যক তো তোমার মলিকিউলস ওটার মধ্যে দিয়ে যাবে, কিন্তু সেটাকে আমরা নগণ্য হিসেবে ধরতে পারি, আমরা মেনলি ওয়াটারটাকে মনে রাখবো। বোঝা গেছে? এই অবধি বোঝা গেছে? হ্যাঁ, দুদিকে ইকুয়াল হতে লাগবে, সেটা মলিকিউল হোক বা জলই হোক, অসমোসিস এবং ডিফিউশনের দুদিকে ইকুয়াল হতে লাগবে, বা একদম ইকুয়াল না হলেও একদম মানে কাছাকাছি অন্তত ইকুয়াল হতে লাগবে। এরপর আসছি অসমোসিসটা ডেসক্রিপশনে, ঠিক আছে। তিন ভাবে হয়, ঠিক আছে। মেইনলি আমরা মাঝেরটাকে আমরা সেরকম ভাবে ধরবো না, কিন্তু প্রথমে ছবিতে লক্ষ্য করো, গ্রেটার ওয়াটার কনসেন্ট্রেশন আউটসাইড অফ দ্য সেল দ্যান ইনসাইড, ঠিক আছে। গ্রেটার ওয়াটার কনসেন্ট্রেশন মানে আমরা যে দুটো দ্রবণ তৈরি করেছিলাম, একটা শুধুমাত্র জল আর একটা হচ্ছে যে তোমার যেটার মধ্যে আমরা অনেক কিছু মিশিয়ে দ্রবণটা সৃষ্টি করেছিলাম, তো সেই জিনিসটা আমরা যদি বাইরে ধরো কোষের বাইরে সেটা আছে যেটা আমরা তৈরি করেছি, কনসেন্ট্রেশন যার বেশি আছে, ঘনত্ব যার বেশি আছে সে বাইরে থাকছে, আর কোষের মধ্যে কম কনসেন্ট্রেশন বা কম ফ্লুইড আছে, ঠিক আছে।
আচ্ছা, ওই ওই এক্সাম্পলটা এখানে আমি মানে এখানে আমি দিচ্ছি না, এখানে আমি প্রযোজ্যই করছি না। আমি কি করছি, একটা ঠিক আছে, একটা ছোট রুমের মধ্যে, স্মল রুমের মধ্যে অনেকজন আছে, ঠিক আছে। আর স্মল রুমটার বাইরে যে জায়গাটা আছে, যে স্পেসটা আছে, সেটা অনেক বড়, কিন্তু সেখানের মধ্যে 5-6 জন আছে বা 10 জন আছে, ধরো, ঠিক আছে, 10 জন হলো। এরপর আমি ধরছি যে সেলের মধ্যে প্রথমের যে ছবিটা দেওয়া আছে, সেখানে ধরো যে রুমের বাইরে অনেক মেম্বার আছে, ঠিক আছে, রুমের বাইরে 100 জন আছে আর রুমের মধ্যে 10 জন আছে। তাহলে কি হবে, এখানে রুমের বাইরে যে মানুষগুলো আছে তারা রুমের ভেতরে ঢুকতে চাইবে, কারণ রুমের ভেতরে বেশি মানুষজন নেই, ঠিক আছে। তো কি হচ্ছে, সেলের বাইরে যে কনসেন্ট্রেশনটা আছে বা সেলের বাইরে যে জলটা আছে সেটা অনেক বেশি, আর সেলের মধ্যে আছে কম। তাহলে কি হলো, অসমোসিসের মাধ্যমে সেলের মধ্যে জলটা এন্টার করছে, ঠিক আছে। অসমোসিসের মাধ্যমে সেলের মধ্যে জলটা এন্টার করলো এবং সেলটা সোয়েলস আপ হয়ে গেল, মানে সেলটা স্ফীত হয়ে গেল, বড় হয়ে গেল, ঠিক আছে। এরপর আসছি নিচের যে ছবিটা আছে সেটা দেখো, এখানে কিন্তু এর অপোজিটটা হচ্ছে, সেলের মধ্যে অনেক বেশি জল আছে এবং সেলের বাইরে বেশি জল নেই। তাহলে কি হচ্ছে, সেলের মধ্যে যে জল সেটা সেলের বাইরে বেরিয়ে যাচ্ছে এবং সেলটা শ্রিঙ্কস করে যাচ্ছে, সেলটা চুপসে যাচ্ছে, সেলটা ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই দুই প্রকার আমরা অসমোসিস পেলাম, যেখানে সেলের বাইরে অনেক বেশি জল আছে যেটা সেলের মধ্যে এন্টার করছে এবং সেলটাকে অনেক বড় করে তুলছে, স্ফীত করে তুলছে। এবং আরেকটা পেলাম যেটা হচ্ছে সেলের মধ্যে অনেক জল আছে এবং সেই জলটা যেহেতু মানে জলের পরিমাণ বেশি আছে, সেলের বাইরে বেরিয়ে যাচ্ছে এবং সেলটাকে ছোট করে দিচ্ছে, সেলের বাইরের এনভায়রনমেন্টে জল বেশি করে দিচ্ছে। এবং এই দুটোর মাঝে একটা যেটা পাচ্ছি, যেটা হচ্ছে সেলের মধ্যে যে কনসেন্ট্রেশন আছে, সেলের বাইরের এনভায়রনমেন্টেও সেম কনসেন্ট্রেশন আছে, তাই সেলে সেরকম কোনো চেঞ্জেস হচ্ছে না, সেল স্টেজ সেম সাইজ, ঠিক আছে, সেলের মধ্যে কোনো পরিবর্তন আসছে না। ওয়াটার মলিকিউলস মুভস ইন দা ইন অ্যান্ড আউট অফ দ্য সেম রেট, ঠিক আছে। একই রকমের ভাবে ওয়াটারটা হচ্ছে সেলের মধ্যে এন্টার করছে এবং সেলের বাইরে বেরিয়ে যাচ্ছে, কিন্তু সেলের সেরকম কোনো চেঞ্জেস হচ্ছে না, কনসেন্ট্রেশন অফ ওয়াটার আউটসাইড অফ দ্য সেল অ্যাজ ইনসাইড। বোঝা গেছে, এই তিনটে ব্যাপার বোঝা গেছে। হুম, ততক্ষণ অবধি এই জিনিসটা হতে থাকে। মোর ওয়াটার, এখানে চিহ্ন দিয়ে বোঝানো আছে মোর ওয়াটার ফিউয়ার ডিজলভ সাবস্টেন্স, আর নিচে আছে লেস ওয়াটার মোর ডিজলভ সাবস্টেন্স। এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে, যে একবার অসমোসিস হয়ে গেল বা একবার অসমোসিস সেলের বাইরে হয়ে গেল বা একবার অসমোসিস ভেতরে সেলের হয়ে গেল, এরকমটা কিন্তু নয়। যতক্ষণ না সেলের বাইরে এবং ভেতরে কনসেন্ট্রেশন সেম হচ্ছে, মলিকিউল সেম হচ্ছে, কন্টিনিউয়াসলি ডিফিউশন এবং অসমোসিস হয়ে যাচ্ছে, ঠিক আছে। ধরো এখানে যে ফার্স্টে বললাম গ্রেটার ওয়াটার কনসেন্ট্রেশন আউটসাইড অফ দ্য সেল দেন ইনসাইড, এটা একবার হলো, তারপর সেল সোয়েলস আপ হয়ে গেল, তারপর আবার ওই সোয়েলস আপ সেলস থেকে আবার সেলটা সিঙ্ক করে গেল, ঠিক আছে। এটা কিন্তু যতক্ষণ অবধি এই নিউট্রালাইজ অবস্থায় না আসছে ততক্ষণ অবধি অসমোসিস এবং ডিফিউশন চলতে থাকছি, একে অপরের সহায়তা নিয়ে হোক বা একে অপরের জন্য হোক বা কন্টিনিউয়াস প্রসেস হিসেবে এটা চলতে থাকছে। বোঝা গেছে? গ্রেটারটা আরেকবার বলুন। আচ্ছা, গ্রেটারটা হলো যখন সেলটা ছোট থাকছে এবং সেলের বাইরে বেশি বেশি জল থাকছে, তাহলে কি হলো, সেলের বাইরে যেহেতু বেশি জল থাকছে, সেল মেমব্রেন দ্বারা জলটা ঠেলে সেলের ভেতরে চলে এলো।
তাহলে সেলটা কি হলো, সেলটা স্ফীত হয়ে গেল, বড় হয়ে গেল, ব্যাস এইটুকুই, আর কিছু না। বোঝা গেছে কণিকা? কোন লাইনটা বলবো বলো? দাদা বলে দিয়েছে কিন্তু 10:50 আমাকে কমপ্লিট করতে হবে। হ্যাঁ, অসমোসিস এবং গুড কোশ্চেন। অসমোসিস এবং ডিফিউশনের মধ্যে ডিফারেন্সটা এটাই হচ্ছে, অসমোসিসে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ওয়াটার, মেনলি ওয়াটার, ঠিক আছে? কিন্তু ডিফিউশনে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মেনলি মলিকিউলস, ঠিক আছে? মলিকিউলস এর কনসেন্ট্রেশন যখন বাইরে, সেলের বাইরে বেশি থাকছে, তখন সেমি পারমিয়েবল মেমব্রেন মলিকিউলসটা সেলের ইনসাইডে প্রবেশ করছে, ঠিক আছে? আর অসমোসিসে কি হচ্ছে, সেখানে যখন সেলের বাইরে ওয়াটার কনসেন্ট্রেশন বেশি থাকছে, তখন ওয়াটারটা সেমি পারমিয়েবল মেমব্রেন দ্বারা সেলের ভেতরে প্রবেশ করছে। বোঝা গেছে মুনমুন? অসমোসিস আর ডিফিউশনের পার্থক্য, আমার সেলের মধ্যে তো সমস্ত কিছুই আছে না, সেলের মধ্যে আমাকে মলিকিউলসও রাখতে হবে, সেলের মধ্যে আমাকে ওয়াটারও রাখতে হবে, সাইটোপ্লাজম রাখতে হবে, গলগি বডিজ রাখতে হবে, মানে সমস্ত কিছু আমার সেলের মধ্যে প্রেজেন্ট আছে, ঠিক আছে? এটা তো একটা ইউনিট, জীবনের একটা ইউনিট হিসেবে কাজ করছে। তো সেলের যে মলিকিউলস গুলো, সেগুলো যখন পারাপার করবে তখন যেটাকে আমরা বলছি ডিফিউশন মেনলি, এবং ওয়াটার যখন পারাপার করছে তখন সেটাকে আমরা বলছি অসমোসিস। ওকে, ডিফিউশনের নর্মাল ডিফিউশন, ম্যাম ডিফিউশনের নর্মাল ডিফিউশনটা বাদে যেটা বলেছেন, নর্মাল ডিফিউশনটা বাদে যেটা বলেছেন মানে বুঝলাম না, নর্মাল ডিফিউশনটা বাদে কোনটা বললাম বলো তো? তোমার কোশ্চেনটা আমি ঠিক বুঝতে পারছি না, কেয়া বলে দেবো তো আরেকবার কোশ্চেনটা ঠিক করে। তো এরপরে আমরা চলে আসছি অসমোসিসের তিনটে সলিউশনে, ঠিক আছে? আমি প্রথমেই বললাম অসমোসিস এবং ডিফিউশনে যেহেতু গ্রেটার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাচ্ছে, সেহেতু এটাতে কোনো এনার্জি সেলকে খরচ করতে হচ্ছে না। তো এই জন্য এটাকে প্যাসিভ ট্রান্সপোর্ট বলা হচ্ছে, প্যাসিভ ট্রান্সপোর্ট লিখে রাখবে, এই জন্য এটাকে প্যাসিভ ট্রান্সপোর্ট বলা হচ্ছে, ঠিক আছে? এরপর আসছি, অসমোসিস হচ্ছে, এটা তিন রকমের ভাবে হচ্ছে, সেলের মধ্যে এবং সেলের আউটসাইডে। হাইপোটনিক সলিউশন, যেখানে সেলের মধ্যে কনসেন্ট্রেশন কম থাকছে ওয়াটারের এবং সেলের বাইরে কনসেন্ট্রেশন বেশি থাকছে ওয়াটারের, তো ওয়াটার কি হচ্ছে, সেলের মধ্যে এন্টার করছে হাইপোটনিক সলিউশনে। আইসোটনিক সলিউশনে কি হচ্ছে, সেলের মধ্যে এবং সেলের বাইরে দুই জায়গাতেই সেম হচ্ছে যে কনসেন্ট্রেশন থাকছে, তাই জন্য ক্রমাগত সেলের বাইরে এবং ভেতরে হচ্ছে কি ওয়াটার পাস হচ্ছে, কিন্তু এতে সেলের কোনো সেরকম পরিবর্তন হচ্ছে না। এরপর আসছি হাইপারটনিক সলিউশন। হাইপারটনিক সলিউশনে কি হয়েছে, হাইপারটনিক সলিউশনে সেলের মধ্যেকার যে সলিউশন সেটা বেশি এবং সেলের বাইরেকার যে সলিউশন সেটা কম। হাইপারটনিক সলিউশনে কি হচ্ছে, সেলের মধ্যেকার যে সলিউশন সেটা বেশি এবং সেলের বাইরেকার যে সলিউশন সেটা কম, তাই জন্য সেলের ভেতরকার যে ফ্লুইড আছে সেটা বাইরে বেরিয়ে যাচ্ছে, এক্সিট করে যাচ্ছে, সেলের ভেতরের যে ফ্লুইড আছে সেটা বাইরে এক্সিট করে যাচ্ছে। বোঝা গেছে? এখান থেকে আমি কোশ্চেন ধরেছিলাম অনেককেই, হাইপোটনিক, আইসোটনিক এবং হাইপারটনিক সলিউশনের এক্সাম্পল, এগুলো কিন্তু খুব কোশ্চেনের মধ্যে আসে, ঘুরিয়ে কোশ্চেন খুব আসে, ঠিক আছে? এদিক ওদিক থেকে ঘুরিয়ে কোশ্চেন দেবে। তোমরা আমাকে নেক্সট ক্লাসে আমি যখন অন হব আমি এই কোশ্চেনটা ধরবো, সবাই নিজের নিজের মতো করে প্রিপেয়ার করে থাকবে। আমি কারণ ধরতে পারি, আজকে সকালের ক্লাসে আমি অনেককে বলেছিলাম, অনেকে অনেক বলেছে RL 0.45% NS, 0.9% NS, 0.3% NS, সরি 3% NS, তারপরে DNS, 5D, তারপরে 25D, অনেক কিছু এসছে আমাদের সলিউশনের মধ্যে, ম্যানিটল। তো যত রকমের যা সলিউশন আছে
আমি কিন্তু জিজ্ঞাসা করবো, এগুলো থেকে কিন্তু খুব কোশ্চেন আছে। নেক্সট ক্লাসে সবাই এটা প্রিপেয়ার করে থাকবে। এক্সাম্পল, হাইপোটনিক, আইসোটনিক, হাইপারটনিক সলিউশনের এক্সাম্পল কি কাজে লাগে, কোন পেশেন্টকে দেওয়া হয় কোন সলিউশন, ঠিক আছে। মানে ডক্টর অ্যাডভাইস করে অবশ্যই পেশেন্টের কন্ডিশন দেখে, কিন্তু মেনলি কোন পেশেন্টকে কিভাবে কোন ফ্লুইড দেওয়া যেতে পারে সেগুলো। আর হচ্ছে যে যেমন ধরো বার্ন পেশেন্টের ক্ষেত্রে কি কাজে লাগে, তারপরে পোস্ট অপারেটিভ পেশেন্টের ক্ষেত্রে কি সলিউশন দেওয়া হয়, আর ডিহাইড্রেশনের ক্ষেত্রে কি সলিউশন দেওয়া হয়, প্রি অপারেটিভ পেশেন্টকে কি সলিউশন দেওয়া হয়, গাইনি মাদারকে কি সলিউশন দেওয়া হয়, আর হচ্ছে যে আফটার এলিউসিয়াস কি কি সলিউশন দেওয়া হয়, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমি ধরবো পরের ক্লাসে। এরপর আসছি, এই দুই টাইপের ট্রান্সপোর্ট ছাড়া, এই দুই টাইপের প্রসেস ছাড়া আর কি প্রসেসে সেলের মধ্যে মানে ট্রান্সপোর্ট হয়, ঠিক আছে। সেলের মধ্যে মলিকিউলস যাতায়াত করতে পারে আর কোন প্রসেসে। আচ্ছা, এই অবধি বোঝা গেছে, হাইপারটনিক সলিউশন অবধি বোঝা গেছে। আচ্ছা, একটু মিসকমিউনিকেশন হয়ে গেছে ওটা, ঠিক আছে। ইনফরমেশনটা সেভাবে মানে ইয়ে হয়নি। আহ ওটা হচ্ছে যে 10টায়, 10টায় নয়, তোমাদের 11টার থেকে ক্লাস আছে, পসিবলি গাইনি অবস এর ক্লাস হবে 11টার থেকে। আমি সকাল 7টা থেকে 8টা, 8:30 মেবি, 7টা থেকে 8:30 অব্দি ক্লাস নিয়েছি, ঠিক আছে। তো অনেকে জয়েন করতে পারেনি, এই কারণের জন্য 10টায় মানে 10টা থেকে আবার ক্লাসটা একটু নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো হচ্ছে যে হাইপোটনিকটা বলছি, তোমরা একটু অ্যালার্ট থাকবে কখন কি মানে ইনফরমেশন দেওয়া হচ্ছে। তোমাদের 11টা থেকে অবস ক্লাস হবে, ঠিক আছে। হাইপোটনিক সলিউশন বললাম, সেলের মধ্যেকার যে কনসেন্ট্রেশন, ওয়াটার কনসেন্ট্রেশন সেলের মধ্যেকার সেটা খুব কম, এবং সেলের বাইরের যে কনসেন্ট্রেশন সেটা বেশি, তাই জন্য সেলের বাইরের যে ওয়াটার সেটা সেলের মধ্যে এন্টার করছে, ঠিক আছে। এটাই বলেছি। এরপর আসছি আদার টাইপ অফ ট্রান্সপোর্টে, হচ্ছে যে প্রোটিন চ্যানেল। আমরা দেখলাম সেল স্ট্রাকচারে দেখেছি প্রোটিন মলিকিউলস গুলো লম্বালম্বি ভাবে সেলের মেমব্রেনের ওপর অবস্থান করে। এই প্রোটিনের মধ্যে একটা এরকম আছে, ঠিক আছে। প্রোটিনের মধ্যে মাঝে একটা রাস্তার মতো স্ট্রাকচার আছে। আউটসাইড, সেলের আউটসাইডে যেটা আছে হচ্ছে যে তোমার বিভিন্ন রকমের মলিকিউলস গুলো এই স্ট্রাকচারের মধ্যে দিয়ে কিন্তু ইনসার্ট হচ্ছে, তোমার সেলের মধ্যে চলে আসছে, ঠিক আছে। প্রোটিনের এই স্ট্রাকচার দিয়ে সেলের মধ্যে কিন্তু চলে আসছে। এই এইগুলো কি ধরনের মানে মলিকিউলস, আমি বলেছিলাম ডিফিউশনে মলিকিউলস যেগুলো যাতায়াত করছে সেগুলো খুব স্মল দেখতে হয়, কিন্তু এখানে হচ্ছে যে লার্জ মলিকিউল গুলো প্রোটিনের মধ্যে দিয়ে আসছে, প্রোটিন চ্যানেলের মধ্যে দিয়ে লার্জ মলিকিউল গুলো আসছে, মানে বড় সাইজের যে মলিকিউল, বড় সাইজের মলিকিউল ইন দ্য সেন্স এক্সাম্পল হিসেবে কি কি বলবো আমরা, সুগার, স্টার্চ, ঠিক আছে। এছাড়াও হচ্ছে যে আরো যে মলিকিউলস গুলো আছে, সুগার এবং স্টার্চটা মনে রাখবে, ঠিক আছে। মানে হিউজ ইনফরমেশন দিলে সেরকম ভাবে মনে রাখা যায় না, কিন্তু কম কম ইনফরমেশন দিলে তোমরা ঠিকভাবে যদি মনে রাখতে পারো, এটা কিন্তু রিলেট করে পরে কোশ্চেন অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। যতটুকু পড়াচ্ছি ততটুকু মনে রাখার চেষ্টা করবে। সুগার ম্যাটেরিয়ালস এবং স্টার্চ ম্যাটেরিয়ালস যেগুলো আছে সেগুলো প্রোটিনের যে চ্যানেল আছে সেগুলো তার মধ্যে দিয়ে সেলের মধ্যে প্রবেশ করছে, বোঝা গেছে। এরপর আসছি আমরা যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে সেইটা যেটাতে যে ট্রান্সপোর্ট সিস্টেমটাতে হচ্ছে যে সেলকে নিজের থেকে এনার্জি খরচ করতে হচ্ছে, ঠিক আছে। এটাতে সেলকে নিজে থেকে এনার্জি খরচ করতে হচ্ছে,
কোনো মলিকিউলসকে পাস করানোর জন্য। বোঝা গেছে? ডিফিউশন এবং অসমোসিসে সেল নিজের কোনো এনার্জি খরচ করছে না, কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্টে সেল নিজের এনার্জি খরচ করছে মলিকিউলসকে পাস করানোর জন্য। বোঝা গেছে? অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি করছে? সেল এনার্জি খরচ করছে বা এটিপি খরচ করছে। এখানে দেখো ছবিটা আছে। লো কনসেন্ট্রেশনে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি বলতো, যেখানে কনসেন্ট্রেশন বেশি আছে, এই একটু আগে যে একটা এক্সাম্পল দিচ্ছিলাম না, একটা ছোট ঘরের মধ্যে ধরো 100 জন মেম্বার আছে এবং বাইরে 5 জন মেম্বার ছড়িয়ে ছিটিয়ে আছে। এবারে বাড়ির মালিক কি বলছে, সকালেও একই এক্সাম্পল দিয়েছি যদিও, বাড়ির মালিক কি বলছে, আমার বাইরের জায়গাটা দরকার, আমার বাইরের জায়গাটাতে আমি একটু কিছু অন্য কাজ করাবো, ঠিক আছে, তাহলে আমি বাইরে যে মেম্বাররা আছে 5 জন তাকেও আমি ফোর্সফুলি ওই রুমের মধ্যে রাখবো, ঠিক আছে, ওই রুমের মধ্যে ফোর্সফুলি আরো 5 জনকে রাখবো। তাহলে কি করতে হচ্ছে, বাড়ির মালিককে সেটার জন্য এনার্জি খরচ করতে হচ্ছে, তার দরকারের জন্য সে এবারে কনভিন্স করছে বাইরের 5 জন তার মেম্বারকে, সে বলছে ঠিক আছে আমার টাকা লাগছে, আমি টাকা দেব, তো তোমরা রুমের মধ্যে চলে যাও, আমার বাইরের জায়গাটা লাগবে। তাহলে কি হচ্ছে, তাকে পয়সা খরচ করতে হচ্ছে, তাকে টাকা খরচ করতে হচ্ছে। এই হিসেবে সেলকেও কিন্তু একই রকম, সেলের যদি ভেতরে লো কনসেন্ট্রেশনে হচ্ছে মলিকিউলস গুলো আছে এবং সেলের দরকার সেই মলিকিউলস গুলোকে বাইরে পাঠানোর জন্য, তো সেল সেটাকে এটিপি খরচ করে বা এনার্জি খরচ করে এই প্রোটিন যে চ্যানেল আছে তার মধ্যে দিয়ে সেল কিন্তু সেই মলিকিউলস গুলোকে বাইরে পাঠিয়ে দিচ্ছে, এইটুকুই। আবার বাইরের কনসেন্ট্রেশন, সরি, সেলের কনসেন্ট্রেশনের বেশি আছে এবং বাইরের কনসেন্ট্রেশন লো আছে, বাইরের এনভায়রনমেন্ট থেকে সেই মলিকিউলসরা আসতে চায় না, সেল কি করছে, এনার্জি খরচ করছে সেই মলিকিউলসদেরকে ফোর্সফুলি প্রোটিন চ্যানেল দিয়ে সেলের মধ্যে প্রবেশ করাচ্ছে, কারণ সেলের কোনো বেনিফিট আছে, সেলের কোনো দরকার আছে সেই মলিকিউলসকে, তাই জন্য এনার্জি খরচ করছে। বোঝা গেছে? এটাকে কি বলা হচ্ছে, অ্যাক্টিভ। অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি হচ্ছে, সেল এনার্জি ওয়েস্ট করছে বা এনার্জি কাজে লাগাচ্ছে, কিন্তু প্যাসিভ ট্রান্সপোর্টে সেল কোনো কাজে লাগাচ্ছে না। মলিকিউল ওয়াটার গুলো কি প্রোটিন চ্যানেলস এর দিয়ে যাওয়া আসা করে? ডিফিউশন এবং অসমোসিসটা শুনলে এতক্ষণ যেটা বললাম, প্রোটিনের মধ্যে, হ্যাঁ, প্রোটিন চ্যানেল সেখানে কোনো কাজে লাগছিল না, ঠিক আছে, প্রোটিন চ্যানেল এখানে আমার কাজে লাগছে যখন আমার বড় মলিকিউলস আছে এবং যেখানে হচ্ছে যে বড় মলিকিউলস গুলো সেমি পারমিয়েবল মেমব্রেন দ্বারা, যেটা উইদাউট এনার্জি রিকোয়ার করে যাওয়া আসা করতে পারছে না, তখন আমি প্রোটিন চ্যানেল কাজে লাগাচ্ছি। বাকি যখন আমি বললাম ওয়াটার এবং নর্মাল যে ছোট মলিকিউলস গুলো আছে সেগুলো কিন্তু ওই যে স্ট্রাকচার দেখালাম সেল মেমব্রেনের যে স্ট্রাকচার, সেটাতে কিন্তু অটোমেটিক্যালি যাওয়া আসা করতে পারছে, সেটার জন্য প্যানেল লাগছে না, ও এমনি যাওয়া আসা করতে পারে, ঠিক আছে। বোঝা গেছে প্রাপ্তি? কোশ্চেন করবে, কোনো অসুবিধা নেই, কোনো ডাউট থাকে কোশ্চেন করবে, কারণ এটা বোঝার জায়গা তো। অসমোসিস ডিফিউশনটা যদি একবার বুঝে যাও, এখান থেকে অনেক কোশ্চেন আছে ইম্পর্টেন্ট। বোঝা গেছে? অ্যাক্টিভ ট্রান্সপোর্টে শুধুমাত্র আমার এই যে প্রোটিন চ্যানেল হচ্ছে কাজ হলো। এরপর আসছি আদার টাইপস অফ ট্রান্সপোর্টের মধ্যে আরেকটা ট্রান্সপোর্ট, যেটা হচ্ছে এনগালফিং, যেটাকে বলছে এনগালফিং। আমি যখন সেল বা টিস্যু পড়িয়েছি তখন বারবার একটা কথা বলেছি, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সেলগুলো ফরেন বডিকে এনগালফ করে নেয়। এনগালফিং প্রক্রিয়াটা কিন্তু যেটা ছবিতে দেখা যাচ্ছে এক্স্যাক্টলি ওরকম। ধরো সেলের বাইরে একটা সেলের ফুড প্রেজেন্ট আছে, ঠিক আছে, সেলকে সেই ফুডটা সেলের মধ্যে আনতে হবে সেই ফুডটাকে কাজে লাগানোর জন্য বা এনার্জি এনার্জি তৈরি করার জন্য সেলের মধ্যেকার, ঠিক আছে।
তো কি হচ্ছে, সেল প্রাথমিকভাবে সেই ফুডের পাশে অবস্থান করছে, একটা মাউথ লাইক স্ট্রাকচার তৈরি করছে, সেই ফুডের চারিদিকে সেলটা নিজের সাইটোপ্লাজমকে জড়িয়ে দিচ্ছে এবং লাস্টে হচ্ছে এটা এনগালফ করে নিচ্ছে এবং একটা ভ্যাকুয়ালের মতো রয়েছে। যদি এটা ফোর্থ স্ট্রাকচার, ফিফথ স্ট্রাকচারে যদি দেখানো থাকতো তাহলে হতো কি, ওই ফুডটা সেলের কাজে লেগে যাচ্ছে, ওই ফুডটা আর নেই বা ওই ফুডটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, তারপর সেলের কাজে লেগে যাচ্ছে। সেম প্রসেসে কিন্তু একটা সেল যেগুলো আমাদের ইমিউনিটি প্রদান করে, সেরকম সেল যেমন ডাব্লিউবিসি সেল এক্সাম্পল হিসেবে লিখে রাখবে। ডাব্লিউবিসি সেল যে কোনো ফরেন বডি যেমন ব্যাকটেরিয়া ভাইরাসকে আমাদের শরীরে যখন আক্রমণ করছে ইনফেকশন সৃষ্টি করার জন্য, তখন কি করছে, ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসকে ঠিক সেম ভাবে হচ্ছে এনগালফ করে নেয়। সে ভাইরাসটার পাশাপাশি যায় অ্যান্ড মাউথ লাইক স্ট্রাকচার তৈরি করে এবং সেটাকে ঘিরে ফেলে চারিদিক থেকে এবং লাস্টলি সেটাকে সেলের মধ্যে এন্টার করিয়ে সেটাকে ডিস্ট্রয় করে দেয়। বোঝা গেছে? বোঝা গেছে? এই আদার টাইপস অফ ট্রান্সপোর্ট, এরপরে কিন্তু আর কিছু নেই, কমপ্লিট। ডাব্লিউবিসি হচ্ছে যে এরকম ভাবে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে সেলটা খেলছে। কারো কোনো কোয়ারি আছে তো বলো, এখনো আমার কাছে 2 মিনিট টাইম আছে যদিও। এন্ডোসাইটোসিস এবং এক্সোসাইটোসিস। আচ্ছা, আমি আজকের ক্লাসে কোনো প্রবলেম আছে কিনা জিজ্ঞাসা করলাম। আজকের ক্লাসে আর কোনো প্রবলেম আছে কোনো? গ্যাসিয়াস এক্সচেঞ্জ ইন লাংস ইন ডিফিউশন, গ্যাসিয়াস এক্সচেঞ্জ, ম্যাম এটা একটু বলুন কোনটা বলো তো, কিটা বললে? গ্যাসিয়াস এক্সচেঞ্জ ইন লাংস ইন ডিফিউশন। এটা হচ্ছে যে তোমার তোমরা এখন তো বলতে গেলে অনেক কিছু বলতে হবে, আমার কাছে তো টাইম নেই, নেক্সট ক্লাস তোমাদের শুরু হবে। তো তোমাদের যেগুলো কোয়ারি আছে, ঠিক আছে, আমি দুটো কোয়ারি আমি নোট ডাউন করে রাখছি, নেক্সট ক্লাসে আমি দুটো কোয়ারি তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? আর কারো কোনো কোয়ারি আছে তো বলো, আমি নোট ডাউন করে রাখছি। এন্ডোসাইটোসিস এক্সোসাইটোসিস, তাই তো? এটাতে একজনের প্রবলেম আছে, আর গ্যাসিয়াস এক্সচেঞ্জে প্রবলেম আছে। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যেই তো এন্ডোসাইটোসিস অ্যান্ড এক্সোসাইটোসিস হয় বলছে। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে যে বোঝাতে গেলে হচ্ছে যে একটু টাইম লাগবে, ঠিক আছে, একটু ডিপলি বোঝাতে হবে। তাই জন্য আমি নেক্সট ক্লাসে এটা তোমাদের বোঝাবো, আজকে তো আর টাইম নেই। আর কারো কোনো প্রবলেম আছে তো বলো। রেসপিরেটরি সিস্টেমে আর কারো কোনো প্রবলেম আছে? ঠিক আছে, আমি ক্লাস অফ করলাম, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। তোমাদের ক্লাস শেষ হলো?
আচ্ছা, আরো কিছুজন জয়েন হোক, তারপরে শুরু করছি। আজকে কি এক্সাম হলো নাকি? আচ্ছা আচ্ছা, রাতে হচ্ছে, ঠিক আছে। কালকে টপিকটা একটু দেখেছিলে? কালকে টপিকটা পড়েছিলে? এখনো জয়েন হতে অনেকজন বাকি আছে, মাত্র 97। আচ্ছা, আমি কি শুরু করব না আর একটু ওয়েট করব? ঠিক আছে, তাহলে শুরু করছি। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ফিটাস ইন ইউটেরো। ফিটাস ইন ইউটেরোর মধ্যে বিভিন্ন টার্ম আছে, ঠিক আছে? এই টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসে। আচ্ছা, লাই, প্রথমে লাই। দ্য লাই রেফার্স টু দ্য রিলেশনশিপ অফ দ্য লং অ্যাক্সিস অফ দ্য ফিটাস টু দ্য লং অ্যাক্সিস অফ দ্য সেন্ট্রালাইজড ইউটেরাস অর মেটার্নাল স্পাইন। তাহলে লাই কাকে বলে? লাই বলছে যে ফিটাসের লং অ্যাক্সিসের সাথে মেটার্নাল লং অ্যাক্সিস বা মেটার্নাল স্পাইনের যে রিলেশনশিপটা, তাকে লাই বলছে। আচ্ছা, ফিটাসের লং অ্যাক্সিস মানে এটা হচ্ছে একটা ভার্টিক্যাল লাইন, ঠিক আছে? সেটা কতটুকু এক্সটেন্ড থাকছে? বেবির হেড থেকে বাটাক্স পর্যন্ত, এটা একটা লাইনকে বলছে, ঠিক আছে? এটা বেবির লং অ্যাক্সিস। আর মাদারের লং অ্যাক্সিস কি? মাদারের লং অ্যাক্সিসটা হচ্ছে একটা ভার্টিক্যাল লাইন, যেটা হচ্ছে হেড থেকে ফিট পর্যন্ত, এটাকে মাদার লং অ্যাক্সিস বলছে। এই দুটোর মধ্যে যে রিলেশনটা, যে রিলেশনে ফিটাসটা থাকছে, সেটাকেই লাই বলছে। মোস্ট কমন তাহলে লাই কি? লঙ্গিচুডিনাল, যেটা 99.5% ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে? লঙ্গিচুডিনালটা হচ্ছে মোস্ট কমন। এটা ইম্পর্টেন্ট যে কোন লাইটা বেশি দেখা যায়। মোস্ট কমন হচ্ছে লঙ্গিচুডিনাল, 99.5% কেসে দেখা যায়। আচ্ছা, তারপরে দেখো, দ্য লাই মে বি ট্রান্সফার। আচ্ছা দেখো, লাই হচ্ছে ট্রান্সভার্সও হতে পারে বা অবলিকও হতে পারে, ঠিক আছে? ট্রান্সভার্স লাইও হয়, অবলিক লাইও হয়। তাহলে সব থেকে কমন হচ্ছে লঙ্গিচুডিনাল লাই।
নেক্সট দেখো প্রেজেন্টেশন, দ্য পার্ট অফ দ্য ফিটাস হুইচ অকুপাইজ দ্য লোয়ার পোল অফ দ্য ইউটেরাস। ফিটাসের যে পার্টটা লোয়ার পোল অফ দ্য ইউটেরাসকে অকুপাই করে থাকে তাকে বলা হয় প্রেজেন্টেশন অফ দ্য ফিটাস। এই লাইনগুলো ভালো করে পড়তে হবে। দ্য পার্ট অফ দ্য ফিটাস হুইচ অকুপাইজ দ্য লোয়ার পোল অফ দ্য ইউটেরাস দ্যাট ইজ কল্ড প্রেজেন্টেশন অফ ফিটাস। লোয়ার পোল অফ দ্য ইউটেরাস মানে ইউটেরাসের বটম পার্টটাকে বলছে, নিচের পার্টটাকে বলছে, সার্ভিক্সের কাছে যেটা থাকে ওইখানে যে ফিটাসের যে পার্টটা থাকছে সেটাকে বলা হয় প্রেজেন্টেশন অফ ফিটাস। এবার কেফালিক প্রেজেন্টেশনটা সব থেকে কমন, যেটা 96.5% কেসে দেখা যায়, পোডালিকটা 3% কেসে দেখা যায়, আর শোল্ডারটা 0.5% ক্ষেত্রে দেখা যায়। এই তিনটে তাহলে প্রেজেন্টেশন হয়, কেফালিক প্রেজেন্টেশন, পোডালিক প্রেজেন্টেশন, শোল্ডার প্রেজেন্টেশন। আর বলছে when more than one part of the fetus present it is called compound presentation। বলছে সাধারণত কি হয়, একটা পার্টি লোয়ার পোলে থাকছে, হ্যাঁ, কিন্তু যদি দেখা যায় মোর দ্যান ওয়ান পার্ট থাকছে তখন সেটাকে কম্পাউন্ড প্রেজেন্টেশন বলা হয়। কম্পাউন্ড প্রেজেন্টেশন বলছে এক্ষেত্রে মোস্ট কমন হচ্ছে হেডের সাথে হ্যান্ড থাকাটা। হেডের সাথে, হেড হচ্ছে যে একটা প্রেজেন্টিং পার্ট, তার সাথে হচ্ছে আবার হ্যান্ড রয়েছে, তাহলে এটাকে আমরা কম্পাউন্ড প্রেজেন্টেশন বলতে পারি। আচ্ছা, বা হেডের সাথে আর্ম রয়েছে, বা হচ্ছে ব্রিচ রয়েছে, সেই সাথে ফুটও রয়েছে, সেগুলো হলো কম্পাউন্ড প্রেজেন্টেশন। ঠিক আছে, তাহলে প্রেজেন্টেশন কাকে বলছে, ফিটাসের যে পার্টটা ইউটেরাসের লোয়ার পোলে থাকে, বটম পার্টে থাকে, সেটাকে বলা হয় প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন তিনটে, কেফালিক প্রেজেন্টেশন, পোডালিক প্রেজেন্টেশন, শোল্ডার প্রেজেন্টেশন। আমরা হচ্ছে যে ভার্টেক্সকে প্রেজেন্টেশন বলি, তো ভার্টেক্স কিন্তু কোনো প্রেজেন্টেশন নয়, ওটা কিন্তু প্রেজেন্টিং পার্ট। ঠিক আছে, আমরা ওটা ভুল বলে থাকি, ভার্টেক্সটা কিন্তু কোনো প্রেজেন্টেশন নয়, ওটাকে কেফালিক প্রেজেন্টেশন বলা হবে। ভার্টেক্স যদি প্রেজেন্টিং পার্ট হয় তাহলে সেক্ষেত্রে ওটা কেফালিক প্রেজেন্টেশন হবে। ঠিক আছে, ভার্টেক্সটা হচ্ছে প্রেজেন্টিং পার্ট। আচ্ছা, এবার প্রেজেন্টিং পার্ট কি দেখো, দ্য পার্ট অফ দ্য ফিটাস হুইচ ওভারলাইজ দ্য ইন্টারনাল অস and fell by the examining finger through the cervical opening is called presenting part। তাহলে এবার প্রেজেন্টিং পার্টটা কি, প্রেজেন্টেশনের যে পার্টটা, প্রেজেন্টেশনের যে পার্টটা ইন্টারনাল অসকে ওভারলাইজ করে থাকে। ইন্টারনাল অস কি, ইন্টারনাল অস বলো সার্ভিক্সের যে ইনার ওপেনিংটাকে বলছে। ঠিক আছে, ওই ইন্টারনাল অসে যে পার্টটা থাকছে প্রেজেন্টেশনের সেটাকে বলা হচ্ছে প্রেজেন্টিং পার্ট, যেটা আমরা যখন সার্ভাইকাল ওপেনিং দিয়ে যখন এক্সামিনেশন করা হচ্ছে ফিঙ্গার দিয়ে তখন আমরা ফিল করতে পারছি যে পার্টটাকে, সেটাই হলো প্রেজেন্টিং পার্ট। ইন কেফালিক প্রেজেন্টেশন দ্য প্রেজেন্টিং পার্ট ইজ ভার্টেক্স দ্যাট ইজ মোস্ট কমন। কেফালিক প্রেজেন্টেশনে তাহলে প্রেজেন্টিং পার্ট ভার্টেক্সটা হচ্ছে খুব কমন দেখা যায়, এছাড়াও ব্রাও বা ফেসও দেখা যায়। ঠিক আছে, কেফালিক প্রেজেন্টেশনে তাহলে ভার্টেক্স, ব্রাও, ফেস এগুলো হচ্ছে প্রেজেন্টিং পার্ট হতে পারে, তার মধ্যে ভার্টেক্সটা হচ্ছে মোস্ট কমন। আচ্ছা, এবার দেখো, আর তাহলে ব্রিচের ক্ষেত্রে প্রেজেন্টিং পার্ট কি হতে পারে, যদি তোমার প্রেজেন্টেশন যদি পোডালিক হয়, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে তোমার প্রেজেন্টিং পার্টটা কি হবে, বাটাক্স হতে পারে, ফিট হতে পারে, এগুলো হচ্ছে পোডালিক প্রেজেন্টেশনে। আর শোল্ডার যদি প্রেজেন্টেশন হয় তাহলে সেক্ষেত্রে শোল্ডার বা অ্যাক্রোমিয়ানটা হচ্ছে প্রেজেন্টিং পার্ট। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো অ্যাটিটিউড। অ্যাটিটিউড বলছে দ্য রিলেশন অফ দ্য ডিফারেন্ট পার্ট অফ দ্য ফিটাস টু ওয়ান অ্যানাদার ইজ কল্ড অ্যাটিটিউড অফ দ্য ফিটাস। তাহলে ফিটাসের যে ডিফারেন্ট পার্টগুলো রয়েছে তার একে অপরের সাথে যে রিলেশনটা সেটাকেই বলা হচ্ছে অ্যাটিটিউড। দ্য রিলেশন অফ দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য ফিটাস টু ওয়ান অ্যানাদার, তাহলে ফিটাসের যে ডিফারেন্ট পার্টের একে অপরের সাথে রিলেশন সেটাকেই বলা হচ্ছে অ্যাটিটিউড। ইউনিভার্সাল অ্যাটিটিউড আমরা জানি কি না, ফ্লেকশন, তাই তো, মানে ফিটাসের যে ডিফারেন্ট যে বডি পার্ট গুলো আছে, হ্যান্ড, লেগ, হেড, এগুলোর হচ্ছে কি রকম হচ্ছে রিলেশনে রয়েছে একে অপরের সাথে, মানে ফ্লেকশনে যদি থাকে ইউনিভার্সাল মানে অ্যাটিটিউড আমরা ফ্লেকশন দেখি, এটা বেশি কমন, এছাড়া ডিফ্লেকশন হতে পারে। ঠিক আছে, এবার বলছে ডিনোমিনেটর। ডিনোমিনেটরটা কি, ইট ইজ অ্যান আরবিটারি বনি ফিক্সড পয়েন্ট, মনে রাখবে আরবিটারি বনি ফিক্সড পয়েন্ট অন দ্য প্রেজেন্টিং পার্ট। তাহলে ডিনোমিনেটর কি বলছে, এটা হচ্ছে একটা আরবিটারি বনি ফিক্সড পয়েন্ট, প্রেজেন্টিং পার্টের ওপর যে বনি পয়েন্টটা থাকছে সেটা হচ্ছে ডিনোমিনেটর। প্রেজেন্টিং পার্টে যে বনি পয়েন্টটা থাকছে সেটাকে ডিনোমিনেটর বলা হয়।
ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি, এটা তাহলে একটা ল্যান্ডমার্ক, প্রেজেন্টিং পার্টের এটা তাহলে একটা ল্যান্ডমার্ক। এবার ডিনোমিনেটর কি হয় দেখো, ভার্টেক্স যদি প্রেজেন্টিং পার্ট থাকে তাহলে তার ডিনোমিনেটর হচ্ছে অক্সিপুট। ভার্টেক্স প্রেজেন্টিং পার্ট হলে তার ডিনোমিনেটর হবে, বনি পয়েন্টটা হচ্ছে অক্সিপুট। আর ফেসের ক্ষেত্রে হচ্ছে মেন্টাম বা চিন। আর ব্রাও যদি প্রেজেন্টিং পার্ট হয় তাহলে সেক্ষেত্রে ফ্রন্টাল এমিনেন্স হচ্ছে ডিনোমিনেটর। আর ব্রিচের ক্ষেত্রে স্যাক্রাম হচ্ছে ডিনোমিনেটর, আর শোল্ডারের ক্ষেত্রে অ্যাক্রোমিয়ান হচ্ছে ডিনোমিনেটর। এখানে কোশ্চেন আসে তোমার লাই, ধরো ওই কন্ডিশনটা তুলে দিয়ে বললো এটা কি, লাই না প্রেজেন্টেশন না প্রেজেন্টিং পার্ট, এরকম দিয়ে আসতে পারে। সেটা তোমাকে কোনটা ঠিক হবে সেটাকে গেস করতে হবে। এছাড়া হচ্ছে তোমার কোনটা ডিনোমিনেটর, ভার্টেক্স যদি প্রেজেন্টিং পার্ট কোনটা ডিনোমিনেটর হবে, এরকম ভাবে আসতে পারে। আচ্ছা, পজিশন হচ্ছে ইট ইজ দ্য রিলেশন অফ দ্য ডিনোমিনেটর টু ডিফারেন্ট কোয়াড্রেন্ট অফ দ্য পেলভিস। তাহলে পেলভিসের যে ডিফারেন্ট কোয়াড্রেন্ট আছে, কটা কোয়াড্রেন্ট আছে, 4টে কোয়াড্রেন্ট আছে, অ্যান্টেরিয়র, পস্টেরিয়র, রাইট আর লেফট। এই কোয়াড্রেন্টগুলোর মধ্যে একে অপরের যে রিলেশন সেটাকে পজিশন বলছে। ডিনোমিনেটরের সাথে যে রিলেশন, ইট ইজ দ্য রিলেশন অফ দ্য ডিনোমিনেটর টু ডিফারেন্ট কোয়াড্রেন্ট অফ দ্য পেলভিস। তাহলে পেলভিসের যে 4টে কোয়াড্রেন্ট তার সাথে ডিনোমিনেটরের যে রিলেশন তাকে বলা হচ্ছে পজিশন। এই যে এই ডেফিনেশন গুলো ভালো করে মনে রাখতে হবে, ডেফিনেশন গুলোতে তুলে কোশ্চেন আসে। আচ্ছা, এবার তাহলে অ্যান্টেরিয়র, পস্টেরিয়র, রাইট আর লেফট। আচ্ছা, এবার বলো তো সব থেকে কমন কোন পজিশনটা দেখা যায়? এলওএ, লেফট অক্সিপুটো অ্যান্টেরিয়র, এই পজিশনটা হচ্ছে সব থেকে কমন। এলওএ পজিশনটা খুব কমন পজিশন। হ্যাঁ, এলওএ তে দেখো যখন হচ্ছে যে অ্যান্টেরিয়র মানে হচ্ছে অক্সিপুটটা এখানে তোমার সিম্ফাসিস পিউবিসের দিকে থাকছে, আর পস্টেরিয়র মানে হচ্ছে স্যাক্রাল প্রমনটারির দিকে অক্সিপুটটা থাকে। আর যদি ট্রান্সভার্স হয় সেক্ষেত্রে ইলিওপিউবিক এমিনেন্সের দিকে অক্সিপুটটা থাকছে। ঠিক আছে, সেই হিসাবে পজিশন গুলো হয়, এলওএ, আরওএ, এলওটি, আরওটি এসব। তাহলে এইটা বুঝতে পেরেছো? এগুলো বুঝতে পেরেছো না আর একবার বলবো? বুঝতে পেরেছো না আবার বলবো? আবার বলবো তাই তো? আচ্ছা, অনেকে বুঝেছো, অনেকে আবার বলছো আর একবার বলুন। ঠিক আছে, আর একবার বলে দিচ্ছি। দেখো, লাই কাকে বলে? লাই হচ্ছে ফিটাসের লং অ্যাক্সিসের সাথে মেটার্নাল লং অ্যাক্সিস বা মেটার্নাল স্পাইনের যে রিলেশনশিপটা তাকে লাই বলে। মোস্ট কমন লাই হচ্ছে লঙ্গিচুডিনাল লাই। এছাড়া ট্রান্সভার্স, অবলিক এগুলোও দেখা যায়। লাই তাহলে 3 রকমের দেখা যায়, লঙ্গিচুডিনাল আর ট্রান্সভার্স আর অবলিক। আচ্ছা, প্রেজেন্টেশন কি? ফিটাসের যে পার্টটা ইউটেরাসের লোয়ার পোল মানে বটম পার্টটা অকুপাই করে থাকছে তাকে বলা হয় প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন কেফালিক হয়, পোডালিক হয়, শোল্ডার হয়। ঠিক আছে, এইগুলো হলো প্রেজেন্টেশন। কেফালিক প্রেজেন্টেশন, পোডালিক প্রেজেন্টেশন, শোল্ডার প্রেজেন্টেশন। ভার্টেক্সকে তাহলে আমরা প্রেজেন্টেশন বলবো না। আচ্ছা, প্রেজেন্টিং পার্ট কি বলছে? দ্য পার্ট অফ দ্য ফিটাস হুইচ ওভারলাইজ দ্য ইন্টারনাল অস। বলছে এবার প্রেজেন্টেশনের যে পার্টটা ইন্টারনাল অস কে অকুপাই করে থাকছে, সার্ভিক্সের যে ইন্টারনাল মানে অসটা আছে, মানে ইনার যে ওপেনিংটা আছে সেটাকে ওভারলাইজ করে থাকছে, সেইখানে টাচ করে থাকছে বা তার নিয়ারে থাকছে, সেটাকে আমরা বলবো প্রেজেন্টিং পার্ট। এবং আমরা যখন ভ্যাজাইনারি এক্সামিনেশন করব এই পার্টটাকে আমরা ফিল করতে পারবো। কেফালিক প্রেজেন্টেশনের ক্ষেত্রে তাহলে প্রেজেন্টিং পার্ট হলো ভার্টেক্স, এটা সব থেকে কমন। এছাড়া ব্রাও, ফেস এগুলোও দেখা যায়। আর পোডালিক প্রেজেন্টেশনের ক্ষেত্রে তোমার স্যাক্রাম, ফুট এইগুলো দেখা যায়, নি। আচ্ছা, এবার অ্যাটিটিউড কি বলছে? অ্যাটিটিউড বলছে দ্য রিলেশন অফ দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য ফিটাস টু ওয়ান অ্যানাদার। ফিটাসের যে ডিফারেন্ট পার্টগুলো আছে, হ্যান্ড, লেগ, তারপরে হেড, এগুলোর একে অপরের মধ্যে যে রিলেশনটা সেটাকেই বলা হচ্ছে অ্যাটিটিউড। অ্যাটিটিউডটা সাধারণত ফ্লেকশন হয়ে থাকে, ফ্লেক্স পজিশনে বেবি থাকে, তাই তো? মোস্ট অফ দ্য কেসে বেবি ফ্লেক্স পজিশনে থাকে। এবার ডিনোমিনেটর কি বলছে? ইট ইজ অ্যান্ড ডিনোমিনেটরটা খুব ইম্পর্টেন্ট। ইট ইজ অ্যান আরবিটারি বনি ফিক্সড পয়েন্ট অন দ্য প্রেজেন্টিং পার্ট। প্রেজেন্টিং পার্টের ওপর এবার যে বনি পয়েন্টটা থাকছে, হ্যাঁ, সেটাকে বলা হয় ডিনোমিনেটর। তাহলে ভার্টেক্সের ক্ষেত্রে অক্সিপুট ডিনোমিনেটর, ফেসের ক্ষেত্রে এগুলো মনে রাখবে, ফেসের ক্ষেত্রে মেন্টাম বা চিন, ব্রাউয়ের ক্ষেত্রে ফ্রন্টাল এমিনেন্স, ব্রিচের ক্ষেত্রে স্যাক্রাম,
আর শোল্ডারের ক্ষেত্রে অ্যাক্রোমিয়ান হচ্ছে ডিনোমিনেটর। আর পজিশন কি বলছে, ইট ইজ দ্য রিলেশন অফ দ্য ডিনোমিনেটর টু ডিফারেন্ট কোয়াড্রেন্ট অফ দ্য পেলভিস। পেলভিসের যে 4টে কোয়াড্রেন্ট আছে, হ্যাঁ, অ্যান্টেরিয়র, পস্টেরিয়র, রাইট, লেফট, এর সাথে ডিনোমিনেটরের যে রিলেশন তাকে পজিশন বলছে। ঠিক আছে, হ্যাঁ, তাকে পজিশন বলছে। পজিশনটা বুঝতে পেরেছো? তাহলে ভার্টেক্স যদি ধরো লেফট অ্যান্টেরিয়র কোয়াড্রেন্টে থাকে পেলভিসের, তাহলে তাকে আমরা এলোএ বলছি। ভার্টেক্সটা যদি অকুপাই করে থাকে পেলভিসের লেফট অ্যান্টেরিয়র কোয়াড্রেন্টটা, সেটাকে আমরা বলবো এলোএ পজিশন। তেমনি যদি রাইট সাইডের দিকে থাকে তখন সেটাকে আরওএ বলছে। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট দেখো, নেক্সট হচ্ছে অবস্টেট্রিক এক্সামিনেশন। অবস্টেট্রিক এক্সামিনেশনে আমরা কি করে থাকি, দুটো জিনিস দেখে থাকি, ব্রেস্ট আর অ্যাবডোমেন। আচ্ছা, ব্রেস্টের মধ্যে হচ্ছে ইন্সপেকশন করে যেগুলো দেখার সেগুলো দেখবো। আর অ্যাবডোমেনের মধ্যে দেখো, অ্যাবডোমেনের মধ্যে হচ্ছে যে ইন্সপেকশন করা হয়, প্রথমে ইন্সপেকশন করে কি দেখবো, শেপ অ্যান্ড সাইজ অফ দ্য অ্যাবডোমেন দেখবো, স্কিন চেঞ্জেস, লিনিয়া নাইগ্রা, লিনিয়া অ্যালবা, কোনো স্কার প্রেজেন্ট আছে কিনা, কোনো ওয়ার বা মোল আছে বা কোনো স্কিন চেঞ্জেস হয়েছে কিনা, কোনো ইনফেকশন আছে কিনা স্কিনে, এইগুলো ইন্সপেক্ট করে দেখা হয়। আর প্যালপেশনে হচ্ছে কি দেখবো, ফান্ডাল হাইট দেখতে হবে আর অ্যাবডোমিনাল গার্ড দেখতে হবে। ফান্ডাল হাইট আগেই বলেছি কি করে দেখতে হয়, আর অ্যাবডোমিনাল গার্ডের মধ্যে হচ্ছে কি দেখতে হবে, অ্যাবডোমিনাল গার্ড কিভাবে দেখবে, যে অ্যারাউন্ড দ্য অ্যাবডোমেন টেপটাকে হচ্ছে প্লেস করতে হবে আর তারপরে মেজার করতে হবে অ্যাবডোমিনাল গার্ডটা। এবার দেখো প্যালপেশন ইন সিকোয়েন্স, এই যে এইগুলো ওই ফান্ডাল প্যালপেশন, এই যে লিওপোল্ড কোনটাকে কি লিওপোল্ড বলে এইটা নিয়ে কিন্তু কোশ্চেন আসে। ফান্ডালটাকে, ফান্ডাল প্যালপেশনটাকে হচ্ছে ফার্স্ট লিওপোল্ড বলছে। আচ্ছা, এখানে আমরা কি দেখছি, এখানে হচ্ছে টু ডিটারমাইন ইফ ইট ইজ আ ব্রিচ অর হেড। ফান্ডাল, তাহলে ফান্ডালটাকে আমরা প্যালপেশন করে ফান্ডাসটাকে দেখে আমরা কি দেখছি, যে ব্রিচ আছে না সেটা হচ্ছে হেড আছে সেখানে, সেটা দেখা হয়। দেখো এটা হচ্ছে মায়ের দিকে ফেস করে এই প্যালপেশনটা করা হয়, আর এখানে হচ্ছে বোথ হ্যান্ড হচ্ছে দুদিকে রাখা হচ্ছে। আর তারপর যদি ব্রড, সফট, ইররেগুলার মাস থাকে তাহলে সেটা কিন্তু সাজেস্ট করে ব্রিজ। এটা ইম্পর্টেন্ট, ব্রড, সফট, ইররেগুলার মাস যদি থাকে সেটা সাজেস্ট করছে ব্রিজ, তখন আমরা বলবো ব্রিজ রয়েছে। আর স্মুথ, হার্ড, গ্লোবিউলার মাস যদি থাকে তাহলে সেটা সাজেস্ট করছে হেড। তাহলে ব্রড, সফট, ইররেগুলার মাস থাকলে সেটা ব্রিজ, আর স্মুথ, হার্ড, গ্লোবিউলার মাস থাকলে সেটা সাজেস্ট করে হেড। ঠিক আছে, এটা ফান্ডাল গ্রিপে আমরা এটা পাচ্ছি, হেড আছে না ব্রিজ আছে সেটা দেখছি, আর এটাকে ফার্স্ট লিওপোল্ড বলছে। এবার দেখো ল্যাটারাল, ল্যাটারালের ক্ষেত্রে কি বলছে, এটাকে সেকেন্ড লিওপোল্ড বলে। আর টু ডিটারমাইন দ্য পজিশন অফ দ্য ফিটাল ব্যাক অ্যান্ড লিম্বস, টু ডিটারমাইন দ্যাট ইজ দ্য পজিশন অফ দ্য ফিটাস ইন ইউটেরাস। তাহলে এখানে হচ্ছে ফিটাসের লিম্ব না ব্যাক কোনটা আছে সেটা দেখা হয়। এখানেও হচ্ছে যে মাদারের ফেসের দিকে মুখ আমরা হচ্ছে যে ফেস করছি, আর এই ক্ষেত্রেও আম্বিলিকাসের দুপাশে হাত রাখা হয়, হাত রেখে এখানে হচ্ছে প্যালপেটটা করা হয়, প্রথমে ডিস্টাল পার্টটা করা হয় তারপর প্রক্সিমালটা। আর এখানে কি দেখবো, যদি ধরো স্মুথ কার্ভ এবং রেজিস্ট্যান্ট একটা ফিল পাওয়া যায়, এগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, স্মুথ কার্ভ, রেজিস্ট্যান্ট ফিল পাওয়া যায় সেটা হচ্ছে সাজেস্ট করে ব্যাক। আর লিম্ব থাকলে কিরকম ফিল হবে, এমটি লাগবে সেই জায়গাটা, এবং স্মল নব লাইক ইরেগুলার পার্টস এর মতো লাগবে। ঠিক আছে, একটা স্মল নব লাইক ইরেগুলার পার্টস ফিল করা যাবে, সেটা হচ্ছে লিম্ব। আচ্ছা, এবার দেখো পলিগ্রিপ, পলিগ্রিপটা হচ্ছে থার্ড লিওপোল্ড। কোনটাকে কোন লিওপোল্ড বলে, এই পলিগ্রিপকে কোন লিওপোল্ড বলে, এগুলো আছে, থার্ড বলছে। এখানেও হচ্ছে যে মায়ের ফেসের দিকে আমরা ফেস করে করছি। এখানে কি করা হয় দেখো, যে আমাদের যে রাইট হ্যান্ডটা থাকে সেই রাইট হ্যান্ডের থামটা এবং বাকি যে 4 ফিঙ্গার থাকে সেটাকে প্লেস করা হয় ইউটেরাসের লোয়ার পোলে। ঠিক আছে, ইউটেরাসের নিচে বটম পার্টটাতে প্লেস করা হচ্ছে। আর তাহলে আলনার বর্ডারটা কোথায় থাকবে, আলনার বর্ডারটা সিম্ফাসিস পিউবিসের উপর থাকবে। দেখো এখানে ছবিটায় দেখো, তাহলে প্রথমে আমার যে থাম এবং হচ্ছে 4 ফিঙ্গার, এটাকে হচ্ছে আমরা রাখছি লোয়ার পোল অফ দ্য ইউটেরাসে, আর আমার আলনার বর্ডারটা থাকছে সিম্ফাসিস পিউবিসের উপর। করে দেখা হয় যে আমরা গ্র্যাপস করতে পারছি কিনা প্রেজেন্টিং পার্টটাকে। যদি গ্র্যাপস করা যায় তাহলে হেডটা এঙ্গেজ হয়নি, মানে নিচের দিকে তখনও ডিসেন্ট হয়নি। ঠিক আছে, আর যদি গ্র্যাপস না করা যায় তার মানে হচ্ছে হেডটা ডিসেন্ট হয়েছে, এঙ্গেজ হয়ে গেছে। আর এখানে হচ্ছে যে মোটা মানে হেডটাকে সাইড টু সাইড
মোবাইল করা যাচ্ছে। ঠিক আছে, এটা হলো থার্ড লিওপোল্ড। এবার পেলভিক গ্রিপ, পেলভিক গ্রিপটাকে ফোর্থ লিওপোল্ড বলছে। টু ডিটারমাইন প্রেজেন্টেশন, ফ্লেকশন অফ হেড অ্যান্ড ব্যালটমেন্ট অফ হেড, এগুলো তাহলে আমরা দেখে থাকি। আর এই এক্সামিনেশনটা কিন্তু মায়ের ফিটের দিকে ফেস করে করা হয়, পায়ের দিকে এবার ঘুরে করা হচ্ছে। আর এখানে হচ্ছে যে তোমার কি দেখা হয়, যে এখানে কনভার্জেন্স হচ্ছে হ্যান্ডটা না ডাইভার্জেন্স হচ্ছে দেখা হয়। কনভার্জেন্স যদি হয় তার মানে, কনভার্জেন্স যদি হয় তার মানে হচ্ছে যে সেটা ডিসেন্ট হচ্ছে, কিন্তু হচ্ছে এঙ্গেজ তখনও হয়নি। ঠিক আছে, আর যদি হচ্ছে যে তোমার ডাইভার্জেন্স হয়, যদি দুটো হ্যান্ড যদি মিট না করে, তার মানে হচ্ছে হেডটা এঙ্গেজ হয়ে গেছে, ফ্লোটিং নয়, হেডটা এঙ্গেজ হয়েছে। ঠিক আছে, এবার দেখো কি বলছে। এবার নেক্সট যেটা করা হয়, এখানে ইন্সপেকশন হয়ে গেল, প্যালপেশন হয়ে গেল, এবার অসকালটেশন। অসকালটেশনে কি করা হয়, ফিটাল হার্ট সাউন্ড ক্যান বি হিয়ার্ড উইথ দ্য স্টেথোস্কোপ ফ্রম 18 to 20 উইকস অনওয়ার্ডস। যেটা বলেছি, অসকালটেশন করে 18 থেকে 20 উইকসের পর থেকে স্টেথোস্কোপ দিয়ে আমরা ফিটাল হার্ট সাউন্ডটা শুনতে পাই। ইট স্টেটস ওয়েদার দ্য ফিটাস ইজ অ্যালাইভ অর নট। এটা কি স্টেট করছে, ফিটাসটা অ্যালাইভ আছে না না। Normally, the fetal heart rate ranges from 120 to 140 beats per minute. 120 থেকে 140 হচ্ছে নর্মাল, অ্যাভারেজ হচ্ছে 140। ঠিক আছে, এবার নেক্সটে যাই। এবার নেক্সট হচ্ছে দেখো, এবার মাকে কি কি হচ্ছে অ্যাডভাইস দিতে হবে এই সময়। ঠিক আছে, তোমরা কেউ বলো কি কি অ্যাডভাইস দেবে, বলো এই সময় কি কি অ্যাডভাইস দেওয়া হয়। বলো কেউ একজন। checkup, proper rest, food intake, hygiene maintain, and nutrition maintain করে। Taking medicine like folic acid. আচ্ছা, ওয়ার্নিং সাইন কি কি হয় বলো, যেগুলো মাকে খেয়াল রাখতে বলা হবে। ভাজাইনাল ব্লিডিং হচ্ছে কিনা দেখতে হবে। হেডেক, সিভিয়ার যদি হেডেক হয় সেটা কি সাইন হতে পারে, এক্লাম্পসিয়া সাইন হতে পারে, প্রি এক্লাম্পসিয়া সাইন হতে পারে। তারপর আচ্ছা দেখো, বলো। হ্যাঁ, আচ্ছা আমি বলছি, এবার শোনো। অ্যাডভাইস কি কি দিতে হবে, প্রথমে নিউট্রিশন নিয়ে। আচ্ছা, এই সময় হচ্ছে যে প্রেগনেন্সিতে কতটা কিলো ক্যালোরি বেশি ইনটেক করতে হয় নন প্রেগনেন্ট স্টেটের থেকে, কতটা বেশি লাগে? 300 ক্যালোরি হচ্ছে এক্সট্রা নিতে হবে। আর পিওপেরিয়ামে গিয়ে ম্যাম 600, ম্যাম 500। ম্যাম কোথাও 550 আছে, আবার কোথাও 600 আছে। ডিসি দত্তে কত আছে? ডিসি দত্তে ওরকম ভাবে নেই, তাই তো? এটা 500ই শুনেছি। তাহলে তোমাদের যেখানে কনফিউশন হচ্ছে, আমি ভালো করে আরেকবার চেক করবো কোনটা অ্যাকিউরেট। ঠিক আছে ম্যাম টার্গেট হাই অনেক অপশন আছে, যেখানে 550 আছে আর 600 আছে। সেখানে কিন্তু অনেক জায়গায় 550 দিয়েছে, আবার কোথাও 600 দিয়েছে। দেখো, তাহলে মোটামুটি তো হচ্ছে 500। এবার তার আশেপাশে যদি কোনো একটা অ্যামাউন্ট থাকে, যদি 550 600 এগুলো থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 550টাকে এখানে ধরা হবে, যেহেতু 500টা মোটামুটি অ্যাকিউরেট। এবার তার কাছাকাছি যেটা যাচ্ছে সেটাকে তাহলে চুজ করতে হবে। ম্যাম তাহলে 550টাই চুজ করব। হ্যাঁ বলো। ম্যাম তাহলে যদি হ্যাঁ, কোশ্চেন অপশনের মধ্যেই 550 রয়েছে, 600 রয়েছে, তখন আমার তো মনে হয় 550টাই হবে। তাও হচ্ছে যে এটা আমি হচ্ছে ভালো করে সার্চ করে নিয়ে বলবো তোমাদের। ঠিক আছে, তাহলে আমি তো জানি 500। আচ্ছা ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা দেখো, তাহলে এখানে প্রেগনেন্সিতে হচ্ছে 300 কিলো ক্যালোরি এক্সট্রা নিতে হয় নন প্রেগনেন্টের থেকে। আচ্ছা, নিউট্রিশনে তাহলে কি ব্যালেন্স ডায়েট খেতে হবে। ইট শুড ইনক্লুড মিট, ফিশ, চিজ, পিস, বিনস, মিল্ক, এগ, ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস, এগুলো নিতে হবে। অ্যাভয়েড স্পাইসি ফুড অ্যান্ড এক্সেস অফ ফ্যাট।
ঠিক আছে, স্পাইসি ফুড অ্যাভয়েড করতে হবে এবং এক্সেস ফ্যাট খাবে না। কেন না, কালকেই এটা নিয়ে পড়লাম। কেন বলো খাবে না? কেন এক্সেস ফ্যাট, স্পাইসি ফুড এগুলো অ্যাভয়েড করবে প্রেগন্যান্সিতে? রান অ্যাসিড হতে পারে। হ্যাঁ, কেননা এই সময় তোমার প্রোজেস্টেরন হরমোনটা বেশি থাকার জন্য যে তোমার ডাইজেশনের যে এটা মানে পাওয়ারটা সেটা রিডিউস করে, ঠিক আছে, অ্যাটনিসিটি দেখা যায়, কার্ডিয়াক স্ফিংটারটা রিল্যাক্স থাকে, এই জিনিসগুলো হয়ে থাকে, সেই জন্য ইনডাইজেশনটা বেশি হয়ে থাকে। এই জন্য স্পাইসি এবং ফ্যাট জাতীয় খাবার বেশি খেতে বারণ করা হয়। এমনিতেই মায়ের হচ্ছে যে নানারকম ফিজিওলজিক্যাল চেঞ্জেসের জন্য একটা ইনডাইজেশন থাকছে, তার উপরে যদি এই খাবারগুলো খাওয়া হয় আরো বেশি মায়ের ট্রাবল দেবে মাকে। আচ্ছা, টেক শর্ট ফ্রিকুয়েন্ট মিলস, বারে বারে আমরা মাকে খাবার খেতে বলি, একেবারে বেশি খাবার না খেয়ে। বেশি খাবার খেলে আবার ব্রিদিং প্রবলেম শুরু হয়ে যাবে, হ্যাঁ একটা হাঁসফাঁস করবে মা। আচ্ছা, দ্য টোটাল ক্যালোরি রিকোয়ারমেন্টস ইন অ্যান্টিনেটাল পিরিয়ড ইজ 2500 কিলোক্যালোরি পার ডে। তাহলে এইটা ইম্পর্টেন্ট যে কত কিলো ক্যালোরি অ্যান্টিনেটাল পিরিয়ডে লাগছে, 2500 কিলোক্যালোরি পার ডে। মিলস শুড বি লাইট, নিউট্রিশিয়াস অ্যান্ড ইজিলি ডাইজেস্টেবল হবে। The woman should take iron and folic acid supplementation after the first trimester. তাহলে আয়রন আইএফএ কখন স্টার্ট করা হয়? 12 উইকস থেকে। ফার্স্ট 12 উইকস এর পর থেকে স্টার্ট করা হয়। আচ্ছা, আর তার আগে পর্যন্ত কি খায়? ডাইজেশনটা একটু বলবেন? তার আগে ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড ম্যাম, হ্যাঁ হ্যাঁ, 12 সপ্তাহের আগে ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড খাওয়া 12 হয়। সপ্তাহের পর থেকে আয়রন 12 ক্যালসিয়াম চালু করা সপ্তাহের হয়। আগে শুধুমাত্র ফলিক অ্যাসিড খাবে, তারপর আইএফএ স্টার্ট হবে, আয়রন এন্ড ফলিক অ্যাসিড স্টার্ট হবে, ঠিক আছে। আর সেই সাথে কি আর একটা কি খায় মেডিসিন বলো? অ্যালবেন্ডাজল খাওয়া হয়। অ্যালবেন্ডাজল দেওয়া হয় একবার, যাতে অ্যানিমিয়াটা না হয় সেই Calcium, জন্য ma'am. অ্যালবেন্ডাজল দেওয়া হয় একবার। আর অ্যালবেন্ডাজলটা একটাই ইনটেক করতে হয় ফুল প্রেগন্যান্সিতে, তৃতীয় মাসের পর থেকে। হ্যাঁ, এটা 3 মাসে দেওয়া হচ্ছে। আর তোমার ক্যালসিয়াম খায়, ক্যালসিয়াম দেওয়া হয় তোমাকে? হ্যাঁ ম্যাম, দুটো করে ক্যালসিয়াম খেতে দেওয়া বলা হয়। হয়। হ্যাঁ, দিনে দুটো করে টোটাল 360। দুটো করে খাবে মা ক্যালসিয়াম, ঠিক আছে। অ্যালবেন্ডাজল কবে দিতে হয়? অ্যালবেন্ডাজল 14 12 মাসের সপ্তাহের পর। পরে অ্যালবেন্ডাজল দেওয়া হয়, গোটা প্রেগন্যান্সিতে একটাই। 12 উইকস এর পরে। 12 উইকস এর পরে দেওয়া হয়। ফার্স্ট ট্রাইমেস্টারে সাধারণত এইগুলো দেয় না, ঠিক আছে। ফার্স্ট ট্রাইমেস্টারে খুব কম মেডিসিনই ইউজ করা হয়, কেননা এই সময় হচ্ছে বেবির যে স্ট্রাকচারাল তারপরে অ্যানাটমিক্যাল সব স্ট্রাকচার গুলো ডেভেলপ করছে, তো সেই জন্য হচ্ছে ম্যালফরমেশন হতে পারে স্ট্রাকচারাল। সেই জন্য ফার্স্ট ট্রাইমেস্টারে শেষ হওয়ার পর থেকে দেখবে মেডিসিন গুলো মোটামুটি স্টার্ট হচ্ছে। ম্যাম বলছিলাম এখানে আয়রন এন্ড ফলিক অ্যাসিড আছে, এটা কত ইম্পর্টেন্সি থাকে? তো তোমার 60 mg এলিমেন্টাল আয়রন থাকে আর 500 mcg থাকে ফলিক অ্যাসিড, বুঝেছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার দেখো ফলো আপ। ফলো আপে কি বলছে? রেগুলার ফলো আপ করতে হবে, কেননা ফলো আপে যখন আসবে মা আমরা কি দেখবো, কি কি দেখা হয় বলো ফলো আপে আসলে? মা যখন ফলো আপে আসে তখন আমরা অ্যাবডোমিনাল হাইটটা দেখি, মানে ফান্ডাল হাইটটা বাচ্চা ঠিকঠাক বাড়ছে কিনা দেখা হয়, অ্যানিমিয়াটা দেখা হয়, ওজিটিটি টেস্ট করা হয় যে জেস্টেশনাল হাইপারটেনশন হচ্ছে কিনা সেই জন্য। ম্যাম ওয়েট আর? চেক করা হয়। এছাড়াও ইউরিন টেস্ট করা হয় প্রোটিন ইউরিয়া আছে কিনা দেখার জন্য। ফার্স্ট অফ অল ওয়েট চেক করা হয়। ওয়েট দেখা হয়, কেন দেখা হচ্ছে? কি কি ওয়েট মানে চেক করা হয়। কারণ হ্যাঁ, এখানে কতটা ওয়েট weight- ম্যাম কতটা ওয়েট গেইন হচ্ছে সেটাও দেখা যায়। কতটা ওয়েট গেন নরমাল? কালকে পড়ালাম 9 তো, থেকে কতটা 11 weight- কেজি। টোটাল 9 থেকে 11 কেজি। 11 to 12 হ্যাঁ। আর তোমার হচ্ছে যদি দেখা যায় যে একটা উইকে 0.5 কেজি বা 1 পাউন্ডের বেশি হচ্ছে, বা একটা মান্থে যদি 4 হচ্ছে পাউন্ডের বেশি হয়, তাহলে সেটা কি সাসপেক্ট করছে? প্রি-এক্লাম্পসিয়া। প্রি-এক্লাম্পসিয়া।
ঠিক আছে। ওবেসিটি মাদারদের 7 কেজির থেকে বেশি বাড়বে না, ওজন দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর নর্মাল বিএমআই কত? 26। ম্যাম 20 থেকে 26। হ্যাঁ 20 থেকে 26। সবাই কমেন্টে বলো, খুব আওয়াজ আসছে, কমেন্টে বলো, মাইকগুলো অফ করে দাও। ঠিক আছে, তাহলে সবাই কমেন্টে জানাও। হ্যাঁ, আমি অফ করে রাখছি। আচ্ছা, এবার দেখো ফলো আপে তাহলে ওটা হলো, আমরা হচ্ছে যে ওয়েটটা মায়ের দেখা হয় যে ওয়েটটা ঠিকঠাক গেইন করছে কিনা। যদি হচ্ছে যে না গেইন করে তাহলে সেক্ষেত্রে হচ্ছে নানা রকম ইনভেস্টিগেশন করা হয়, সেটা ডিটেক্ট করা হয় যে কেন আইইউজিআরটা কেন দেখা যাচ্ছে। হ্যাঁ, আর ফিজিশিয়ানের কাছে হচ্ছে রেফার করা হবে। আর তারপরে দেখো রেস্টের ক্ষেত্রে বলছে take rest when necessary and in the afternoon. Avoid remaining in one position for a long time. তাহলে এখানে ওই রেস্ট নিতে হবে, দুপুরেও নিতে হবে, রাতেও নিতে হবে, 10 থেকে 12 ঘন্টা মতো মোটামুটি। আর একটা লং টাইম একই পজিশনে থাকবে না। আর যখন সে হচ্ছে যে রেস্ট নিচ্ছে তখন তার পাটাকে কিন্তু এলিভেট করে রাখতে হবে, যেহেতু এই সময় হচ্ছে একটা মাইল্ড ইডিমা দেখা যায়। আচ্ছা, ইডিমা কেন হয়ে থাকে কালকে বলেছি, বলো ইডিমা কেন ডেভেলপ করছে? কোন হরমোনের জন্য আরো বেশি ইডিমাটা দেখা যায়? অ্যালডোস্টেরন, তারপরে এডিএইচ, এই হরমোনগুলোর জন্য। আচ্ছা, এডিএইচ কোথা থেকে বেরোয় জানো? পস্টেরিয়র পিটুইটারি না অ্যান্টেরিয়র পিটুইটারি? হ্যাঁ, পস্টেরিয়র থেকে বেরোয়। ঠিক আছে, এইগুলো থেকে কোশ্চেন আসে। তারপর অক্সিটোসিন কোথা থেকে বেরোয়, অ্যান্টেরিয়র না পস্টেরিয়র? পস্টেরিয়র থেকে মনে রাখবে। এফএসএইচ এলএইচ অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে, আর অক্সিটোসিন পস্টেরিয়র পিটুইটারি থেকে বেরোয়। খুব ইম্পর্টেন্ট, অক্সিটোসিন পস্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হয়। আচ্ছা, তারপরে দেখো এক্সারসাইজ অ্যান্ড ওয়াক টু বি কন্টিনিউড টিল দ্য ওম্যান ক্যান ডু দেম কমফোর্টেবলি। বলছে এক্সারসাইজ ওয়াক সে ততদিন করবে যতদিন সে করতে পারবে। ঠিক আছে, ততদিন কিন্তু করতে হবে। কোনো রকম যদি এমনি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে কিন্তু সেরকম যে রেস্ট্রিকশন করে বেড রেস্টে থাকবে সেরকম কিন্তু নয়। মা কিন্তু নর্মাল অ্যাক্টিভিটি ঘরের কাজকর্ম করতেই পারবে। আচ্ছা, এবার বলছে আর মাকে এক্সারসাইজও করতে অ্যাডভাইস করতে হবে, কেননা এটা নর্মাল লিভারটাকে আরো প্রমোট করবে। ঠিক আছে, এক্সারসাইজ করলে নর্মাল লিভারে হেল্প হয়, সেই জন্য মাকে কিন্তু অ্যান্টিনেটাল এক্সারসাইজ দেখিয়ে দিতে হয়। আর হচ্ছে তোমার কমফোর্ট মেজার্স এর মধ্যে ওয়্যার কমফোর্টেবল ক্লথ, সুতির জামা কাপড় পরতে হবে, পরিষ্কার জামা কাপড়। অ্যাভয়েড ট্রাভেল ইন দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড ট্রাইমেস্টার। ফার্স্ট এবং থার্ড ট্রাইমেস্টারটা খুব ক্রুশিয়াল। এই সময়গুলোতে কিন্তু মা বেশি জার্কিং ট্রাভেলটা অ্যাভয়েড করবে। টেক দ্য ডক্টর অ্যাডভাইস বিফোর গোয়িং অন ট্রাভেল। আচ্ছা, অ্যাজিউম কমফোর্টেবল পজিশন, অ্যাভয়েড লং আওয়ার্স অফ স্ট্যান্ডিং অর সিটিং ওয়ান পজিশন। কেন বলছে? যদি অনেক সময় ধরে সে মানে দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু এখানে তার ইডিমা একটা দেখা যাবে, আর সেই সাথে এখানে কিন্তু থ্রম্বোসিস দেখা যাবে। ডিপ ভেন থ্রম্বোসিস এগুলো ডেভেলপ করে, যেহেতু ভেনাস ড্রেনেজটা হ্যাম্পার হচ্ছে। আর তারপরে বলছে ওয়ার্নিং সাইনগুলো দেখো। ওয়ার্নিং সাইনগুলো কি? মাকে হচ্ছে কিন্তু এই ব্যাপারে অ্যাওয়ার রাখতে হবে। হ্যাঁ, এবং বলতে হবে যখন এই সাইনগুলো দেখা যাবে তখন তাকে ইমিডিয়েট হসপিটালে যাওয়ার কথা। আর ব্লিডিং বা লিকেজ অফ অ্যামনিওটিক ফ্লুইড পার ভ্যাজাইনা, যদি হচ্ছে ব্লিডিং হয়ে থাকে বা অ্যামনিওটিক ফ্লুইড রাপচার করে ওয়াটারি ডিসচার্জ বেরোয় তাহলে সেক্ষেত্রে রিপোর্ট করতে হবে। লস অফ অর এক্সেসিভ ফিটাল মুভমেন্ট, যদি ফিটাল মুভমেন্ট লস মানে কম হচ্ছে বা হচ্ছে বেশি হচ্ছে, এক্সেসিভ হচ্ছে, সেটাও কিন্তু ওয়ার্নিং সাইনের মধ্যে পড়ছে। সিভিয়ার কন্টিনিউয়াস হেডেক হচ্ছে, এর ফলে কিন্তু প্রিএক্লাম্পসিয়া হতে ডেভেলপ প্রিএক্লাম্পসিয়া এক্লাম্পসিয়া এগুলো ডেভেলপ করতে পারে। আচ্ছা, চিলস ফিভার, তারপর চিলস ফিভার এগুলো কোনো ইনফেকশনের সাইন সিমটম, সেই জন্য এগুলো নোটিস করতে হবে। আর ডিমনেস অর ব্লারিং অফ ভিশন, এটাও তোমার প্রিএক্লাম্পসিয়ার ক্ষেত্রে দেখা যায়। ফ্লাশেস অফ লাইট অর ডটস বিফোর দ্য আইজ, আর পেন ইন এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। আর হচ্ছে পারসিস্টেন্ট যদি ভমিটিং হয়, ঠিক আছে, মা তখন হচ্ছে যে সেক্ষেত্রে ডিহাইড্রেটেড হয়ে যাবে, হয়ে গিয়ে অ্যাসিডোসিস এগুলো ডেভেলপ করবে। আর তারপরে তোমার ডিসইউরিয়া আর হচ্ছে ইডিমা। ডিসইউরিয়াটা কি?
ডিসইউরিয়াটা কি? হ্যাঁ, পেনফুল ইউরিনেশন বা মিক্সচুরেশনকেই বলছে ডিসইউরিয়া। হ্যাঁ, আর হচ্ছে তোমার ইডিমা অফ ফেস অ্যান্ড অ্যাবডোমেন। আচ্ছা, এবার বলছে মানে জেনারেলাইজ যদি হচ্ছে ইডিমা দেখা যায়, ঠিক আছে, এগুলো কিন্তু তোমার রিপোর্ট করতে হবে, ওয়ার্নিং সাইনের মধ্যে বলছে। মাইনর ডিসঅর্ডার অফ প্রেগনেন্সি, কালকে তো বললাম এগুলো নিয়ে, এগুলো যদি সিভিয়ার লেভেলে যায় তখন ফিজিশিয়ানকে দেখাতে হবে। আচ্ছা, সেক্স বলছে অ্যাভার সেক্সুয়াল ইন্টারকোর্স ইন দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড ট্রাইমেস্টার। আর প্রিপারেশনস ফর কনফাইনমেন্ট, মাকে কিন্তু আমরা মানে এই সময় কিন্তু ডেলিভারির জন্য কিন্তু প্রিপেয়ার থাকতে বলতে হবে। মানে সব আর্টিকেলস, যেমন হচ্ছে পরিষ্কার হচ্ছে কাপড়, তারপরে তোমার হচ্ছে বেবির যেগুলো লাগবে সব ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো, সেগুলো সব হাতের কাছে রাখতে হবে। মানি, তারপরে তোমার ট্রাভেলস, এগুলো হচ্ছে আগে থেকে ঠিক করে রাখতে হবে, যে ট্রান্সপোর্টের মাধ্যমে যাবে সেগুলো আগে থেকে অ্যারেঞ্জ করার কথা মাকে বলতে হবে। আচ্ছা, বিপিসিআর এর ফুল ফর্ম কি বলো তো? বিপিসিআর বলো, এখন এই টার্মটা খুব ইউজ হয়। বিপিসিআর এর ফুল ফর্ম বার্থ প্রিপেয়ারনেস অ্যান্ড কমপ্লিকেশন রেডিনেস। ঠিক আছে, বার্থ প্রিপেয়ারনেস অ্যান্ড কমপ্লিকেশন রেডিনেস। হ্যাঁ, এইখানে কিন্তু এইগুলো সম্পর্কে মাকে সব অ্যাওয়ার করা হয়, এই ওয়ার্নিং সাইনগুলো, তারপর ট্রান্সপোর্টেশন নিয়ে, ঠিক আছে। ঠিক আছে, এবার তোমরা বলো আজকে হচ্ছে কি থেকে আবার আবার বলবো, বলো কোনটা আবার বলতে হবে। ইনডাইজেশন হচ্ছে এখানে তোমার প্রোজেস্টেরনটা যেহেতু লেভেলটা বেশি থাকে, সেই জন্য তোমার অ্যাটনিসিটি দেখা যাচ্ছে, ঠিক আছে, জিআই সিস্টেমের মধ্যে অ্যাটনিসিটি দেখা যায়। তারপরে তোমার এখানে কার্ডিয়াক স্ফিংটারটা রিল্যাক্স থাকে, এইসব কারণে এখানে ইনডাইজেশন দেখা যাচ্ছে। প্যালপিসন কি বলবো? প্যালপিসনে ফান্ডাল হাইট দেখবে। ফান্ডাল হাইটটা তোমার কিভাবে দেখতে হয় বলো, কেউ একজন বলো। ফান্ডাল হাইটটা তোমার প্রথমে আলনার বর্ডার অফ লেফট হ্যান্ড, এটাকে প্লেস করা হচ্ছে জিফার স্টার নামে, ঠিক আছে। প্রথমে হচ্ছে ওখান থেকে এবার দেখা হয় কোথায় ফান্ডাসটা আমি ফিল করতে পারছি, সেইখান থেকে সিম্ফাসিস পিউবিস পর্যন্ত কতটা হচ্ছে টেটার টেপ মেজারে দেখা হয়। এটাই হলো ফান্ডাল হাইট। কোথায় ফান্ডাসটা উপরে আমি ফিল করতে পারছি সেটা আমি আলনার বর্ডার দিয়ে প্রথমে দেখছি, ফিল করছি, তারপর সেখান থেকে সিম্ফাসিস পিউবিস পর্যন্ত আমি টেপ মেজার দিয়ে মেজার করবো। এভাবেই ফান্ডাল হাইট নেওয়া হয়। আচ্ছা, লিওপোল্ডে তোমার হচ্ছে 4টে গ্রিপ দেখা হয়। তোমার একটা হচ্ছে ফান্ডাল গ্রিপ, প্রথমে ফান্ডাল গ্রিপ দেখা হচ্ছে, যেখানে হচ্ছে বেবি ব্রিজ আছে না হেডটা আছে ফান্ডাসে সেটা দেখা হয় ফান্ডাল গ্রিপে। আর হচ্ছে তোমার যেটা ল্যাটারাল গ্রিপ, সেখানে লিম্প আছে না ব্যাক আছে সেটা দেখা হচ্ছে। আর তোমার হচ্ছে যে তারপর দেখা হয় পলিগ্রিপ। পলিগ্রিপটা হচ্ছে তোমার এটাও মায়ের ফেসের দিকেই ফেস করে দেখা হচ্ছে। আর এখানে হচ্ছে তোমার ওই আলনার বর্ডারটা থাকবে তোমার সিম্ফাসিস পিউবিসের উপরে, আর হচ্ছে তোমার থামস এবং 4টে ফিঙ্গার যেটা সেটা হচ্ছে তোমার লোয়ার পল অফ দ্য ইউটেরাসে থাকবে। থেকে আমরা দেখবো যে হেডটাকে আমরা মানে গ্র্যাপস করতে পারছি কিনা, ধরতে পারছি কিনা, ঠিক আছে, এইটাই দেখা হয়। এবং কি প্রেজেন্টেশন আছে সেই সাথেও দেখা হয়, যে সেখানে ভার্টেক্স আছে না হচ্ছে ব্রিচ আছে সেটা দেখা হয়। আর তারপরে লাস্ট ফোর্থ যেটা সেটা হচ্ছে তোমার পেলভিক গ্রিপ বলছে, সেখানে হচ্ছে কনভার্জেন্স হচ্ছে হ্যান্ডটা না মানে ফিঙ্গারগুলো কনভার্জেন্স হচ্ছে না ডাইভার্জেন্স হচ্ছে সেটা দেখা হয়। যদি কনভার্জেন্স হয় তাহলে হচ্ছে যে তোমার ফ্লোটিং আছে, আর যদি ডাইভার্জেন্স হয়ে যাচ্ছে মানে এঙ্গেজ আছে। আয়রন ফলিক অ্যাসিডের ডোজটা তোমার আয়রন হচ্ছে তোমার থাকছে মানে একটা আইএফ এর মধ্যে এলিমেন্টাল আয়রন থাকছে 60 mg আর ফলিক অ্যাসিড থাকছে 500 mcg। হ্যাঁ, আচ্ছা, অ্যাটিটিউডটা বলতে হবে। অ্যাটিটিউডটা হচ্ছে তোমার যে বেবির যে বিভিন্ন যে পার্টগুলো বডি পার্টগুলো রয়েছে তার একে অপরের সাথে যে রিলেশনটা,
তার নিজের বডির সাথেই যে রিলেশনে রয়েছে সেগুলো, সেটাকেই বলা হচ্ছে অ্যাটিটিউড। মানে বেবির হেড, আর্ম, লেগ এগুলো হচ্ছে তার ওন বডির সাথে কি পজিশনে আছে, ফ্লেকশনে আছে না ডিফ্লেকশনে আছে, সেটাকে বলছে অ্যাটিটিউড। আর কি বলো? হ্যাঁ, 300 কিলোক্যালোরি এক্সট্রা নিতে হচ্ছে, মোট হচ্ছে 2500 কিলোক্যালোরি নিতে হয়। কি বলছো প্রেজেন্টেশন? প্রেজেন্টেশনটা হচ্ছে ফিটাসের যে পার্টটা লোয়ার পোল অফ দ্য ইউটেরাসে থাকছে, ইউটেরাসের যে বটম পার্টটা, লোয়ার পোল অফ দ্য ইউটেরাস মানে ইউটেরাসের নিচের দিকে বটম পার্টে যেটা থাকছে যে পার্টটা, সেটাকেই বলা হয় প্রেজেন্টেশন। সেটা হচ্ছে তোমার কেফালিক প্রেজেন্টেশন হয়, পোডালিক হয়, আর শোল্ডার হয়। হ্যাঁ, অ্যালবেনাজল তো 400 mg নেওয়া হয়, আর ক্যালসিয়াম হচ্ছে 1000। এবার কতটা ডোজ আছে ক্যালসিয়ামের দেখে সেটা একবার খাবে না দুবার খাবে সেটা ঠিক করা হয়, ঠিক আছে? কিভাবে বুঝবে ব্রিচ না হেড পজিশন? যদি তোমার হচ্ছে পলিগ্রিপে যদি তো আমরা হেডটাকে ফিল করতে পারি, তাহলে সেটা হচ্ছে যে তোমার হার্ড গ্লোবিউলার মাস পাই, তার মানে আমরা বুঝবো এটা হেডে আছে সামনের দিকে, বা প্রেজেন্টিং পার্ট হচ্ছে হেড। আর যদি হচ্ছে বাটাক্স ফিল করি তাহলে সেটা হচ্ছে তোমার ব্রিচ। হ্যাঁ সেটাই, 500 হলে হচ্ছে বিডি, মানে কতটা ডোজের ওই মেডিসিনটা সে নিচ্ছে, তার মধ্যে কতটা ডোজ আছে সেটা দেখে হচ্ছে দুবার খাবে না একবার খাবে ঠিক করা হয়। মোটামুটি 1000 হচ্ছে যে রেকমেন্ড করা হয়। এবার সেইটা যদি 500 ওই মধ্যে ডোজের খেয়ে থাকে তাহলে দুবার খাবে, আর যদি 1000 হয় তাহলে একবার খাবে। কি লিখেছো এটা? কি কি বরাদ ইউজ করে বোঝালে? না, ইউটেরাসের প্যালপেশন তো আমরা 20 উইকস থেকে মোটামুটি আমরা ডিস্টিংক্টলি যদি ফিটাল পার্টগুলো ফিল করতে পারি তারপরেই মোটামুটি করা হয়, ঠিক আছে? 20 উইকসের পর থেকেই মোটামুটি যেহেতু ফিল করা যায় ফিটাল পার্টগুলোকে ডিস্টিংক্টলি, সেগুলো তারপর থেকে করবো। তার আগে তো আমরা কিছু বুঝতে পারবো না দেখলেও। কন্ট্রা ইন্ডিকেশন থাকলে, যদি ধরো মেটার্নালের কোনো হচ্ছে হাই রিস্ক কেস হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে প্যালপেশনটা মানে বারে বারে করা এগুলো অ্যাভয়েড করতে হবে, বা হচ্ছে কোনো এক্সপিরিয়েন্স পার্সন দিয়ে করতে হবে, ঠিক আছে? যে ধরো এক্সপিরিয়েন্স নয়, সেই সবে হচ্ছে যে শিখছে লার্নার, তাকে দিয়ে না করানোটাই ভালো, যাদের মধ্যে হাই রিস্ক যে প্রেগনেন্সিগুলো আছে। তাহলে 16 হবে এখানে।
এফএসএইচ হরমোনটা তো আমি বলেছি, এফএসএইচ হরমোনটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা ফলিকল গুলোকে হচ্ছে ম্যাচুরেশন করছে, ঠিক আছে। আর এডিএইচটা হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এটা তোমার হচ্ছে ভেসোপ্রেশনও এটাকে বলা হয়, ঠিক আছে। আর এটা তোমার পস্টেরিয়র পিটুইটারি থেকে বেরোচ্ছে। আর এর কাজ কি বলতো, এটা হচ্ছে বডির ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে মেনটেন করে, এটাই এডিএইচ এর কাজ। ব্লাড থেকে ওয়াটারটাকে রিঅ্যাবজর্ব করছে, ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে মেনটেন করে, ডিহাইড্রেশন প্রিভেন্ট করছে, এগুলো। হ্যাঁ, এটা 16 উইকসই তাহলে বলতে হবে, কেন আমরা তার আগে প্যালপেশনটা করেও তো কিছু পাবো না, আর কেন ফালতু ইরিটেট করবো আরো ইউটেরাসটাকে। লাইটা হচ্ছে মেটারনাল যে স্পাইন তার সাথে ফিটালসের যে লং অ্যাক্সিসটা, তার যে রিলেশনটা, সেটাকেই বলা হচ্ছে লাই। এবার মেটারনাল লং অ্যাক্সিস মানে বলছে এটা একটা ভার্টিক্যাল লাইন, হেড থেকে ফিট পর্যন্ত থাকছে। আর বেবির লং অ্যাক্সিস মানে হচ্ছে যে লাইনটা, মানে এটা একটা লাইনকে বলছে যেটা তোমার হেড থেকে বাটাক্স পর্যন্ত থাকছে বেবিদের ক্ষেত্রে। আর এই যে লাইনের মানে একে অপরের যে রিলেশনশিপটা থাকে, যেভাবে রিলেশনে থাকছে ফিটাস তার মাদারের সাথে, সেটাকেই বলছে লাইন। এই দুটো লাইনে এবার ফিটাস যে রিলেশন, যে মানে লাইনটায় থাকছে, যেরকম ভাবে থাকছে মায়ের স্পাইনের সাথে যে রিলেশনে থাকছে, সেটাকেই বলছে লাই। ঠিক আছে, এই দুটো লাইন কি রিলেশনে আছে সেটাকেই বলছে লাই। এবার বুঝতে পেরেছো লাই? লাই হচ্ছে মায়ের লং অ্যাক্সিসের সাথে ফিটাসের লং অ্যাক্সিসের যে রিলেশনটা। মায়ের লং অ্যাক্সিস মানে এটা একটা ভার্টিক্যাল লাইনকে বলছে, যেটা হেড থেকে ফিট পর্যন্ত থাকছে। আর বেবির ক্ষেত্রে এই লাইনটা থাকছে হেড থেকে বাটাক্স পর্যন্ত। এবার এই যে দুটো লাইন, সেটার একে অপরের সাথে কি রিলেশন, সেটাকেই বলছে লাই। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে থাক। আচ্ছা, তাহলে আমি এন্ড করছি, ঠিক আছে। আর কিন্তু ওয়েডনেসডে কিন্তু এক্সাম নেব, ঠিক আছে। মোটামুটি কিন্তু পড়তে থাকো, হ্যাঁ। অনেক কিন্তু পড়ানো হয়ে গেছে, জমিয়ে রাখলে কিন্তু পরের দিকে গিয়ে খুব অসুবিধা হবে। যেরকম যখন যে দিনে যেটা পড়া হয়ে যাচ্ছে, যেহেতু বলছি, তার সাথে সাথে যখন দেখে নিলে, তারপরে যখন দেখে নেবে, তখন তোমাদের কিন্তু ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাবে, সেই এফর্টটা অত দিতে হবে না। তখন পরে যদি পড়তে যাও, বেশি এফর্ট দিতে হবে, ঠিক আছে। সাথে সাথে পড়ে নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, এক্সামটা দেখো, আমি হচ্ছে কোশ্চেন হচ্ছে 50টা রেডি করব, রেডি করে এরকম হচ্ছে তোমার পিডিএফ এ দিলাম, দিয়ে এবার তোমরা ওখানে তোমরা হচ্ছে যে নিজেরা হচ্ছে সেই মানে অপশনগুলো দেখে দেখে কারেক্ট অপশনগুলো নিজেদের কাছে তোমরা লিখলে, ঠিক আছে। এবার তারপরে আমি যখন আনসারগুলো বলবো, নিজেরাই সেটাকে কারেকশন করবে, করে আমাকে কে কত নাম্বার পেয়েছো অনেস্টলি সেটা বলবে। এরকম ভাবে এক্সামটা নেব। হ্যাঁ, টোটাল হচ্ছে 7টা চ্যাপ্টার পড়ানো হয়েছে। আমি আবার বলে দিচ্ছি চ্যাপ্টারগুলো। দেখো, যেটা অ্যানাটমি আছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ওই চ্যাপ্টারটা 1 নাম্বার। 2 নম্বরের ফান্ডামেন্টাল অফ রিপ্রোডাকশন। 3 নম্বরে যে প্লাসেন্টা ফিটাল মেমব্রেন, এই চ্যাপ্টারটা হবে। আচ্ছা, ফিটাসের চ্যাপ্টারটা হবে, ফিটাল সার্কুলেশন, এগুলো পড়ানো হয়ে গেছে। আচ্ছা, তারপরে ফিজিওলজিক্যাল চেঞ্জেস ডিউরিং প্রেগনেন্সি হবে, এন্ডোক্রাইনোলজি ইন রিলেশন টু রিপ্রোডাকশন, আর ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি। এই পর্যন্ত এক্সাম হবে, 7 নম্বর চ্যাপ্টার পর্যন্ত। ঠিক আছে, আজকেরটা হবে না, ফিটাস ইন ইউটেরো এগুলো হবে না, এগুলো পরে নেব। ডিসি দত্তের সামনে যাও, ওখানে 1 থেকে যে 7 যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারগুলো সব হবে। চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 7 পর্যন্ত হবে, ডিসি দত্তে দেখে নাও। হ্যাঁ, 1 to 7 চ্যাপ্টার হবে, ঠিক আছে। বই যদি না থাকে, আমি যে নোটগুলো পাঠিয়েছি সেইগুলো দেখবে। আমি তো নোট পাঠিয়েছি তো সব, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরই তো নোট পাঠানো আছে, সেই নোটগুলো দেখবে। সেই নোটগুলো দেখলেও হবে, যথেষ্ট।
আর যে কোশ্চেন আনসার গুলো আলোচনা করেছি সেইগুলো, বা তোমাদের তার উপরে হচ্ছে যে কিছু এক্সট্রাও অনেক বাইরে থেকে দেবো, তোমাদের কতটা কি আইডিয়া হচ্ছে, মানে এই এই 7টা চ্যাপ্টারের মধ্যে থেকে আসবে, ঠিক আছে? আচ্ছা, আর একবার আমি বলছি, তোমরা লিখে নাও চ্যাপ্টার গুলো। অ্যানাটমি অফ ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, অ্যানাটমি অফ ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, fundamentals of reproduction, fundamentals of reproduction, placenta and fetal membranes, placenta and fetal membranes, the fetus, যার মধ্যে ফিটাল সার্কুলেশন আছে, কি কি চেঞ্জেস হয়ে থাকে সার্কুলেশনে অ্যাট বার্থে, সেগুলো আছে। আচ্ছা, এবার নেক্সট দেখো, ফিজিওলজিক্যাল চেঞ্জেস ডিউরিং প্রেগনেন্সি, physiological changes during pregnancy, endocrinology in relation to reproduction, endocrinology in relation to reproduction, আর diagnosis of pregnancy, যেটা ফার্স্ট দিন পড়িয়েছিলাম, diagnosis of pregnancy। এই পর্যন্ত এক্সাম হবে। ঠিক আছে, হ্যাঁ, এগুলোই হবে। সিক্স নাম্বার, দ্য ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন প্রেগনেন্সি, কালকে পড়ালাম তো। এন্ডোক্রাইনোলজিও তো ওর মধ্যে পড়ানো হয়ে গেছে, থাইরয়েড গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ডের কি কি চেঞ্জ হচ্ছে, ল্যাকটেশনে কি কি হরমোন ইনভলভ থাকে, এগুলো নিয়ে কালকে ডিসকাস করলাম। ওয়েডনেসডে এক্সাম হবে। ঠিক আছে, ওয়েডনেসডে তাহলে এক্সাম হবে। হ্যাঁ, তাহলে এন্ড করছি। কি বলছো, রাতের দিকে নিলে ভালো হয়? ওয়েডনেসডে দেখছি, হ্যাঁ, ওয়েডনেসডে দেখছি। তাহলে রাত মানে কিন্তু 9:30 হবে, দেখো 9:30 থেকে পারবে? ঠিক আছে, তাহলে 9:30 থেকে হবে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এন্ড করছি, ঠিক আছে।